আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সি প্রোগ্রামিং কোর্স। এই সেকেন্ড লেকচারে আমাদের আলোচ্য বিষয় বেসিক স্ট্রাকচার অফ সি ল্যাঙ্গুয়েজ। গত ক্লাসে আমরা যেগুলো আলোচনা করছি ওইটারই পরের স্টেপ এটা। গত ক্লাসে লাস্টে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম ওইটা হচ্ছে ডাটা টাইপ এবং একটা ভেরিয়েবল ডিক্লারেশন করা ওই টাইপের, এবং ইন্টিজার দিয়ে দেখছিলাম ওইটা ফরম্যাট বা কনভার্সন স্পেসিফায়ার, এটা আরেকটা নাম ফরম্যাট স্পেসিফায়ারও বলা হয়। এই যে স্পেসিফায়ার ইউজ করে ইউজার থেকে কিভাবে ইন্টিজার টাইপের ডাটা ইনপুট নিতে হয় এবং সেটা আউটপুট দিতে হয়, আউটপুট মানে প্রিন্ট করে দেখাইতে হয়। এই জিনিসটা আমরা গত ক্লাসে দেখছিলাম। এখানে হচ্ছে একটা লিস্ট দেয়া আছে যে সি প্রোগ্রামিং এ আমাদের যে যে ডাটা টাইপ ইউজ করা লাগে সাধারণত, যে যে ডাটা টাইপ আছে ওর প্রত্যেকটার কনভার্সন স্পেসিফায়ার বা ফরম্যাট স্পেসিফায়ার এটা কি কি আছে, ঠিক আছে? কারণ এটা আমাদের সামনে অনেক কাজে লাগবে। এটা বেসিকটা আমরা একটু দেখিয়ে রাখি, অ্যাপ্লিকেশন একটু পরে আমরা দেখব। আচ্ছা, তাহলে কনভার্সন স্পেসিফায়ার এর ভিতরে প্রথম আছে ইন্টিজার। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা বা হোল নাম্বারস যেটা বলে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা এটাকে প্রকাশ করার জন্য আমরা পার্সেন্ট ডি গত ক্লাসে ইউজ করছি। পার্সেন্ট ডি কেন ইউজ করছি? আচ্ছা, পূর্ণ সংখ্যা যেটা ডেসিমাল নাম্বার বা পূর্ণ সংখ্যা যেটা, এটাকে নাম্বার সিস্টেম যদি আমরা পড়ে আসি তাহলে আমরা জানি যে এটা কয়েকটা প্রচলিত কয়েকটা নাম্বার সিস্টেম আছে। একটা হচ্ছে তোমার দশমিক সংখ্যা, যেটা সাধারণত আমরা ব্যবহার করি বা ডেসিমাল নাম্বার বলা হয় ইংলিশে। তারপরে হচ্ছে তোমার বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল। এই যে ৪ টা, যে ছোট থেকে বড়তে যদি যাই তাহলে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এই যে ৪ টা নাম্বার সিস্টেম, এই ৪ টা নাম্বার সিস্টেমেই সাধারণত আমাদের কাজগুলো প্রচলিত কাজগুলো করা হয়। এবং আমাদের কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস এদের মৌলিক গঠন কি? 0 এবং 1, তার মানে বাইনারি। বাইনারি দিয়েই মেইনলি কাজগুলো করা হয়। আর বাইনারি গুলোকে কম্বাইন করার জন্য ব্যবহার উপযোগী করার জন্য অক্টাল এবং হেক্সাডেসিমাল, এই ২ টা জিনিস খুব বেশি ইউজ হয়। সবচেয়ে বেশি ইউজ হয় হেক্সাডেসিমাল। ঠিক আছে? হেক্সাডেসিমালে কি করে? যারা আমরা কনভার্সন পারি তারা তো জানি যে হেক্সাডেসিমাল হচ্ছে ওই ৪ টা বাইনারি ডিজিট বা বিট বলে, সে মিলায় একটা একটা করে হেক্সাডেসিমাল ফরম্যাট আকারে আমরা প্রকাশ করতে পারি। তার মানে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই জিনিসগুলো হচ্ছে খুব বেশি রিলেটেড ডিজিটাল ডিভাইসের জন্য। তার মানে এটা খুব বেশি ইউজ হয়। আচ্ছা। আর হচ্ছে ডেসিমাল যেটা, এটা হচ্ছে বাস্তবে আমরা সাধারণত ব্যবহার করা অভ্যস্ত। সুতরাং এই ৪ টা আ নাম্বার সিস্টেম, এই ৪ টা জিনিস খুবই ইম্পোর্টেন্ট। তাহলে একটা নাম্বার, হোল নাম্বার, পূর্ণ সংখ্যা। তাহলে সেটাকে আমরা ৪ টা সিস্টেমে সাধারণত প্রকাশ করতে পারি। সুতরাং ৪ টা সিস্টেমে একটা ইন্টিজার নাম্বার সে মেমোরিতে রাখা আছে। এখন ওইটা আমি কি ফরম্যাটে ইনপুট নিবো অথবা কি ফরম্যাটে আউটপুট দিবো, এটার জন্য যে ফরম্যাট স্পেসিফায়ার দরকার সেইটাই হচ্ছে %d। অর্থাৎ %d যদি আমি ইউজ করি তাহলে ইনপুট আউটপুটের কাজটা ডেসিমাল নাম্বার, ডেসিমাল ফরম্যাটে হবে। ইন্টিজারটার ইনপুট আউটপুটটা কিভাবে হবে? ডেসিমাল ফরম্যাটে হবে। আর সরাসরি ইন্টিজারের জন্য %i ও ব্যবহার করা যায়। ডাটা টাইপ ইন্টিজারের জন্য %i ও ব্যবহার করা যেতে পারে। তারপরে হচ্ছে মৌলিক ডাটা টাইপ আর কি আছে? আরেকটা আছে ফ্লোট। এই যে ফ্লোট হচ্ছে একটা মৌলিক ডাটা টাইপ। মৌলিক ডাটা টাইপ ৪ টা বলছিলাম। একটা হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ডাবল, একটা ক্যারেক্টার। এই ৪ টা হচ্ছে মৌলিক ডাটা টাইপ, মানে বেসিক ডাটা টাইপ। আর অন্যগুলো হচ্ছে এটার সাথে একটু মডিফাই যুক্ত হয়ে তারপরে আসে। আচ্ছা, তাহলে ফ্লোট ডাটা টাইপ যেটা, ফ্লোট মানে কি? এর মধ্যে রিয়েল নাম্বার রাখতে পারি। এবং এটা পার্থক্যটাও দেখেছিলাম যে ফ্লোটের সাথে ডাবল, ডাবল এই ২ টাই রিয়েল নাম্বার রাখে, মানে দশমিকের পরে সামথিং আছে, মানে পূর্ণ সংখ্যা না। এরকম যত সংখ্যা আছে সেগুলো হচ্ছে ফ্লোট বা ডাবল। পূর্ণ সংখ্যাও কিন্তু ফ্লোট বা ডাবলের একটা পার্ট। এটা তো আমরা জানি যে সেট অফ ইন্টিজারস এটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস, এটার একটা উপসেট, সাবসেট একটা। তাহলে এইটাকে প্রকাশ করতে গেলে %f এই ফরম্যাট স্পেসিফায়ারতে ব্যবহার করতে হয়, যেটা ফ্লোট টাইপটা আমরা যদি ইনপুট বা আউটপুটের জন্য ব্যবহার করতে চাই। ডাবল টাইপের জন্য lf, %lf ইউজ করতে হয়। তাহলে %lf কি বোঝায়? যে %lf বলতে লং ফ্লোট বোঝায়। মূলত হচ্ছে lf বলতে লং ফ্লোট বোঝায়, যে অনেক বড়। কারণ হচ্ছে ডাবল আমরা দেখছিলাম যে ফ্লোটের থেকে প্রায় ডাবল জায়গার করে। ফ্লোট যদি ৪ বাইট হয় তাহলে ডাবল হচ্ছে ৮ বাইট জায়গা, আ আ মানে মেমোরিতে একটা ডাবল টাইপের ডাটা রাখলে ৮ বাইট জায়গা রাখে। আচ্ছা। ক্যারেক্টর, ক্যারেক্টর টাইপের জন্য %c। এই ৪ টা হচ্ছে আমাদের মৌলিক ডাটা টাইপ। এরপরে যেগুলো আসবে সেগুলো হচ্ছে এর থেকে মডিফাইড। এখন ইন্টিজারের ক্ষেত্রে বলতেছিলাম যে ইন্টিজারে কি হতে পারে? ইন্টিজার হচ্ছে হোল নাম্বারস, এটা ৪ টা নাম্বার সিস্টেম।
4টা নাম্বার সিস্টেমে প্রকাশ করতে পারি। তাহলে ডেসিমেলের সাথে সাধারণত আমরা ব্যবহার করে অভ্যস্ত। এইজন্য বেশিরভাগ সময় আমরা %d এটা ইউজ করব ইন্টিজারের জন্য। যেহেতু বাস্তবিক ক্ষেত্রে এটাই ব্যবহার করা হয়। আচ্ছা, এছাড়াও আরো কয়েকটা আছে, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল হচ্ছে %x এটা ব্যবহার করতে হয়। কারণ হেক্সাডেসিমালের ক্ষেত্রে কি হয়? হেক্সাডেসিমালের ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত এই সিম্বলগুলো তো নরমাল যে সিম্বল এগুলো তো আছেই। সাথে A, B, C, D, E, F এগুলো আছে না এই 4টা? এখন এই A, B, C, D, E, F এইগুলা এখন এই যে অ্যালফাবেটস চলে আসছে, নাম্বারের ভিতরে অ্যালফাবেটস আসছে। এখন অ্যালফাবেট তো আবার 2 প্রকার। একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, একটা হচ্ছে স্মল লেটার। এখন ক্যাপিটাল লেটারে দেখাবে না স্মল লেটারে দেখাবে এই A, B, C, D, E, F? এইটার জন্য 2টা জিনিস। একটা হচ্ছে %x ছোট হাতের, একটা বড় হাতের। তাহলে এই ছোট হাতের দিলে কি দেখাবে? A, B, C, D, E, F এটা হচ্ছে ছোট হাতের দেখাবে। আর যখন আমি বড় হাতের X দিব তখন A, B, C, D, F এটা আপার কেস বা বড় হাতে দেখাবে। আর অক্টালের জন্য %o ব্যবহার করা হয়। ঠিক আছে? এর অক্টাল নাম্বারটা প্রকাশ করার জন্য কিভাবে করব? %o। তাহলে এখন বাকি কি থাকলো? 4টা সিস্টেম বলছিলাম প্রচলিত। সেটা হচ্ছে হেক্সাডেসিমাল, তারপর ডেসিমাল, অক্টাল, বাইনারি। বাইনারিটা বাকি থাকলো। বাইনারিটা এরকম সরাসরি দেখানোর সুযোগ নাই। এটার জন্য বাইনারি আমাদের কি করতে হবে? বাইনারি আমাদের আলাদা করে কনভার্ট করে নিয়ে আসতে হবে। এটা আস্তে, আস্তে আমরা দেখব সামনে। যে কিভাবে একটা নাম্বারকে ইনপুট নিয়ে সেটাকে বাইনারিতে প্রকাশ করতে পারি। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো গেল। তারপরে হচ্ছে কি আমাদের মডিফায়ার যুক্ত। যে ইন্টিজার আবার 2 প্রকার। একটা হচ্ছে সাইনড ইন্টিজার, একটা আনসাইনড ইন্টিজার। সাইনড ইন্টিজারের মধ্যে কি থাকবে? নেগেটিভ, পজিটিভ 2 রকম সংখ্যাই থাকতে পারবে। ওটা একটা সাইন বিট থাকে, সে সাইন বিটটা নির্ধারণ করে যে ওটা আসলে পজিটিভ না নেগেটিভ। আর হচ্ছে আনসাইনড যে ইন্টিজার, সে আনসাইনড ইন্টিজারের মধ্যে শুধুমাত্র নন নেগেটিভ নাম্বার, হোল নাম্বারস থাকতে পারে। একটা লিমিট আছে যে ওইটার সাইজ কতটুকু, সে কতটুকু রাখতে পারবে, ধারণ ক্ষমতা কত, এর একটা লিমিট আছে। ওই লিমিটের ভিতরে ওই আনসাইনড অর্থাৎ মানে নন নেগেটিভ, তার মানে এখানে কোনো নেগেটিভ 0 থেকে শুরু করে আপার লিমিট পর্যন্ত সংখ্যাগুলো থাকতে পারবে। তাহলে আনসাইনড এই টাইপের ইন্টিজার যদি আমরা ব্যবহার করতে চাই, যে আমাদের নেগেটিভ নাম্বার দরকার হবে না, এমন একটা ভেরিয়েবল আমরা ইউজ করব, এটার জন্য %u এটা ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপরে বলছিলাম যে যদি আমাদের ইন্টিজারের ভিতরে আমাদের বড় একটা সংখ্যা ব্যবহার করতে হবে, ওইটার আমাদের ডিক্লেয়ার করতে হবে, ওইটা ব্যবহার করতে হবে। তাহলে কি করতে হবে? লং ইন্টিজার, এই ইন্টিজারের সাথে একটা লং লাগাই দিতে হয়। তাহলে কি হয়? জায়গাটা একটু বড় স্পেস দেয়, যাতে করে আমরা বড় সংখ্যা হতে হ্যান্ডেল করতে পারি, রাখতে পারি। এই জন্য এলডি, %ld এটা ব্যবহার করতে হয়। আর যখন আমরা অনেক বড় সংখ্যা ব্যবহার করব তখন %LD। এগুলো কিন্তু সব সাইনড ইন্টিজারের জন্য। শুধুমাত্র ইন্টিজার বলতে সাইন বুঝাবে। বাই ডিফল্ট সবকিছু কি? সাইনড। যদি আমরা আনসাইনড ব্যবহার করতে চাই তাহলে আলাদা করে আনসাইনড ডিক্লেয়ার করে তারপরে আমাদের ব্যবহার করতে হবে। এজন্য দেখো সব জায়গায় আনসাইনড এইটা কিন্তু এড করে, আনসাইনড এর জন্য আলাদা সাইন আছে। কিন্তু সাইনড এর জন্য কিন্তু কিছু নাই। কারণ ওটা বাই ডিফল্ট ওটা সাইনডই আছে। শুধুমাত্র ইন্টিজার বলতে ওটা সাইন ইন্টিজার। পজিটিভ নেগেটিভ দুইটাই ধরবে। আর যদি আমাদের শুধুমাত্র পজিটিভ বা নন নেগেটিভ দরকার হয় 0 থেকে 0 এবং পজিটিভ, তাহলে আমাদের আনসাইনড এই কিওয়ার্ডটা আগে ব্যবহার করে এটাকে মডিফাই করে ফেলতে হবে ডাটা টাইপটা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা লং ইন্টিজার ব্যবহার করতে চাচ্ছি এবং এটা আনসাইনড হবে, নন নেগেটিভ হবে, তখন %LLU এটা ব্যবহার করতে হবে। ঠিক আছে? এখন শুধুমাত্র লং আনসাইনড ইন্টিজার ব্যবহার করলে %LU। আচ্ছা, এখন হচ্ছে দেখব যে সায়েন্টিফিক, যদি একটা নাম্বারকে আমরা সায়েন্টিফিক সিস্টেমে রিপ্রেজেন্ট করতে চাই, সায়েন্টিফিক সিস্টেমে এগুলো সাধারণত ফ্লোট বা ডাবল টাইপের ধরে নেওয়া হয়। ঠিক আছে? কারণ পয়েন্ট আকারে প্রকাশ করতে হবে না। পয়েন্ট আকারে প্রকাশ করতে গেলে ডেসিমাল ওইটা সাধারণত আমরা রিয়েল নাম্বার হিসেবে চিন্তা করব, বা রিয়েল নাম্বার যেগুলো ওগুলোকেই সায়েন্টিফিক আকারে প্রকাশ করার জন্য কি করবো। তাহলে সায়েন্টিফিক আকারে প্রকাশ করতে গেলে ও যে ফরম্যাটে প্রকাশ করবে, আমরা সাধারণত প্র্যাকটিক্যালি ইউজ করে থাকি, ধরো 2 × 10⁻³ এরকম লিখি। প্র্যাকটিক্যালি তো আমরা এরকম লিখি, কিন্তু যখন আমরা কোডের মধ্যে লিখবো বা কম্পিউটার, ওখানে যখন আমরা ইনপুট দেবো আউটপুট দিব, তখন ও আসলে কোন ফরম্যাটে লিখবে সায়েন্টিফিকটা? ও আসলে লিখবে 2E3। এই বলতে সে কি বুঝাবে? বলতে এই যে 10⁻, ইন্টু 10⁻, এইটুকু এটুকু একটা মানে পাওয়ার হিসেবে সে বুঝাচ্ছে। ঠিক আছে? 2E3 বুঝা গেছে? এখন এই ইটা কি ছোট হাতের হবে না বড় হাতের হবে? এইটার জন্য এই যে ছোট হাতের %E
বা পার্সেন্ট বড় হাতেরই, ঠিক আছে? তাহলে দুটোই আসলে সায়েন্টিফিক ফরম্যাটে নিয়ে যাবে। আর হচ্ছে এইটা ইটা কি ছোট হাতে দেখাবে না বড় হাতে দেখাবে, ওইটা হচ্ছে এখান থেকে আসবে। আচ্ছা, এখন হচ্ছে পার্সেন্ট জি, আর পার্সেন্ট জি বড় হাতের আর ছোট হাতের। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি আর এটা কি ইউজ? এইটা হচ্ছে জিটা ব্যবহার করা হয় মোস্ট কম্প্যাক্ট মানে ফরম্যাটে একটা রিয়েল নাম্বারকে প্রকাশ করার জন্য। মোস্ট কম্প্যাক্ট কিরকম? দেখো, যে যখন আমরা পার্সেন্ট এফ আর এই এলএফ এটা ব্যবহার করব। আচ্ছা, এটা আমি এখন বলার থেকে যখন আমরা একদম প্র্যাকটিসে চলে যাব তখন আমি ডিটেলসে বলি, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। আর এটুকু দেখো যে ক্যারেক্টার ক্যারেক্টার অ্যারে যেটা স্ট্রিং, অনেক বড় অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা ধরো একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড, এগুলোকে যদি আমরা প্রিন্ট করতে চাই তখন পার্সেন্টেজ স্ট্রিং এর আলোচনা যখন হবে তখন এটা ভালো করে বুঝবা। এখন বুঝাইলেও এটা না বোঝার সম্ভাবনাই বেশি। আর পয়েন্টার, পয়েন্টার হচ্ছে মূলত অ্যাড্রেস, যে মেমোরি অ্যাড্রেস নিয়ে যখন কাজ করা হয় তখন এটা ব্যবহার করা হয়। যখন পয়েন্টার পড়ানো হবে তখন এটা বুঝবা। আর এইটা হচ্ছে দেখো, যখন আমরা প্রিন্ট করতেছি প্রিন্টএফ এর ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে এই পার্সেন্টেজটা ব্যবহার করা হয়। ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ও আছে, এরপরে সামথিং আছে, দুইটা মিলায় ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে বা কনভার্সন স্পেসিফায়ার হচ্ছে। এবং ওইটাতে একটা ডাটা আমি রাখতেছি, অথবা ওইখান থেকে আমি স্ক্যানএফ এর মধ্যে রেখে ডাটাকে আমি ইনপুট নিচ্ছি। কিন্তু আমি চাচ্ছি যে একটা পার্সেন্টেজ, মানে আমি আউটপুটের ভিতরেই পার্সেন্টেজটা দেখাক, মানে পার্সেন্টেজটা আমার ব্যবহার করতে হবে। তখন আমি যদি শুধু পার্সেন্টেজ দিই, ও কিন্তু এই বলতে একটা বুঝাবে যে এটা নিশ্চয়ই কোনো একটা ডাটা টাইপের সাথে কাজ করবে, এরকমও চিন্তা করতে পারে। শুধু এই জন্য শুধুমাত্র পার্সেন্টেজ যদি আমার শো করাইতে হয়, শুধু কোনো ডাটা টাইপ টাইপ না, এটা শো করাবে, এই জন্য পার্সেন্টেজ দুইটা দিতে হবে। পার্সেন্টেজ পার্সেন্টেজ এটা বলতে বোঝাবে যে না, পার্সেন্টেজটা কোনো ডাটা টাইপের জন্য হচ্ছে না, এটা হচ্ছে পার্সেন্টেজটা শো করার জন্য হচ্ছে। এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো থিওরিটিক্যাল আলোচনা। এই আলোচনাগুলো অনেকের কাছে বোরিং লাগতে পারে এবং মাথার উপরে যাইতে পারে। এই জন্য আপাতত টেনশন করার কোনো কারণ নাই। এগুলো জাস্ট একটু দেখাই রাখলাম, এবং যখন নিজেরা একটু রিভিশন দিবা তখন যাতে সবগুলা একসাথে তোমার সামনে থাকে, তোমার সাথে একসাথে করা থাকে। এই জন্য শুধুমাত্র স্লাইডটা বানানো এবং এটা একসাথে দেওয়া। কিন্তু আমরা হচ্ছে মেইন প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো শিখবো। যতগুলো এতক্ষণ যতগুলো কথা বললাম, এই কাজ সমস্ত কাজগুলো এখন আমরা প্র্যাকটিসে যাব এবং করে 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 আমরা দেখব। করে করে না দেখালে বিষয়গুলো তুমিও বুঝবে না, বুঝাইতে পারবো না আমি। এখন এখন আমি যে কোডের যে কাজগুলো করব, তুমি অবশ্যই তোমার যে আইডি আছে, কোড ব্লকস হোক বা মোবাইল অ্যাপ হোক, ওইটা খুলবা, খুলে আমার সাথে প্যারালেলি কাজগুলো করবা। ভিডিওটা বন্ধ করে রেখে রেখে একটু দেখবা, আবার কাজগুলো করবা, আবার একটু দেখবা, আবার একটু কাজগুলো করবা, এইভাবে আগাবা। এভাবে যদি না আগাও তাহলে কিন্তু জিনিসগুলো তোমার মনে থাকবে না। তোমার কাছে কিছুদিন পরে কয়েকটা ক্লাস করার পরে জিনিসগুলো তোমার কাছে বার্ডেন মনে হবে, যে বিষয়গুলো ভুলে যাচ্ছ, মনে থাকতেছে না, এত থিওরিটিক্যাল জিনিস, এরকম মনে হতে পারে। এই জন্য ভয়ের কোনো কারণ নাই, জিনিসগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকো, আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্র্যাকটিসে চলে যাই। আচ্ছা, আমরা কোড ব্লকসে চলে আসলাম। কোড ব্লকসে প্রথম হচ্ছে ওপেন করার সাথে এই ইন্টারফেসটা আসবে। আবার একটু দেখাচ্ছি কিভাবে কি করবা। এই ফাইল থেকে নিউতে যে এমটি ফাইল এটা খুলবা, এবং এটা করার জন্য এটা ছাড়াও কন্ট্রোল শিফট এন দিলেও নতুন একটা ফাইল হয়ে যাবে। আমি শর্টকাট কি দিয়ে করতেছি, কন্ট্রোল শিফট এন, নতুন একটা ফাইল চলে আসছে। এখন কি করব, এটা সেভ করব। সেভ করার জন্য কি করা যায়, এখান থেকে সেভ ফাইল কন্ট্রোল এস এটা দিলে হয়ে যাবে। শর্টকাট কি ইউজ করে কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করলাম। সেভ করতে গেলে এটা ধরো কোড 2 দিলাম, সেভ করলাম। সেভ করার সাথে দেখো এখানে হলুদ ছিল, এখানে সবুজ হয়ে গেছে। আর হচ্ছে এই যে সাইজ দেখো বড় ছোট করা যাচ্ছে, এটা কিভাবে করতেছি, এটা হচ্ছে কন্ট্রোল চেপে মাউসের যে স্ক্রলিং যেটা আছে ওইটা উপরের দিকে স্ক্রল করলে বড় হয়, নিচের দিকে স্ক্রল করলে ছোট হয়। আচ্ছা, তাহলে প্রথম কাজ কি ছিল আমাদের, আবার একটু আমি করি, ইনক্লুড stdio.h এটা লেখা। তারপরে কাজ কি ছিল, ইন্ট মেইন লেখা। তারপরে কাজ কি ছিল, কার্লি ব্রেস দেওয়া। তারপরে শেষে রিটার্ন 0 লেখা। এই কাজটুকু সবাই প্রথমেই করবে। প্রথম কাজ হচ্ছে এই কাজটুকু করা, পরে কাজ পরে, পরের চিন্তা করে। প্রথম কাজ এই কাজটুকু করার পরে তারপর আমরা চিন্তা করবো যে এখন আমরা কি করতে চাই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের উদ্দেশ্য কি ছিল, আমাদের উদ্দেশ্য ছিল
যে আমরা ডাটা টাইপ এবং কনভার্সন স্পেসিফায়ার এই জিনিসগুলো নিয়ে আমরা একটু কাজ করব। তাহলে প্রথম হচ্ছে আমরা ইন্টিজার টাইপ নিয়ে আলোচনা করছিলাম। ইন্টিজার, ধরো একটা নাম্বার একটা ইন্টিজার, একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলকে আমি ডিক্লেয়ার করলাম। এই কাজটা কি করছি? ডিক্লেয়ার করছি। আচ্ছা, তাহলে ডিক্লেয়ার করার পরে তারপরে আমরা কি করব? এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করব, অ্যাসাইনমেন্টের কাজটা করব। তাহলে এই ইন্টিজারের ভিতরে যে ভ্যালু অ্যাসাইন করব সেটা হচ্ছে ধরো 25, এটা আমি অ্যাসাইন করলাম এবং শেষে অবশ্যই কি করতে হবে? এই সেমিকোলন দিতে হবে। সবচেয়ে বেশি যে ভুলটা হয় শুরুর দিকে, এই সেমিকোলনটা দিতে ভুলে যাবা। সেমিকোলনটা দিতে ভুলে গেলে কি হয়? গত ক্লাসে দেখাইছিলাম, সেমিকোলনটা দিতে ভুলে গেলে এটা সিনট্যাক্স ইরর, সুতরাং একটা ইরর দেখাবে, সুতরাং তোমার কোড রানই হবে না, কম্পাইলই হবে না, রান হওয়া তো দূরের কথা, রান তো হবেই না। ঠিক আছে? কম্পাইলেশন ছাড়া তুমি যদি রান করতে চাও, রান হবে না, কিন্তু এখানে দেখাচ্ছে আগে তুমি বিল্ড করতে হবে। বিল্ড মানে হচ্ছে তোমার কম্পাইল করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং তার মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করলাম। এখন এই ভ্যালুটা আমরা দেখতে চাচ্ছি, তাহলে কি করব? প্রিন্টএফ এই ফাংশন দিব, তারপরে হচ্ছে ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশন দিয়ে তারপরে হচ্ছে ভিতরে আমি যা লিখবো সেই জিনিসটা এই কনসোলের মধ্যে আউটপুট হিসেবে লিখিত আকারে আউটপুট দেখাবে। তাহলে আমি লিখলাম ভ্যালু অফ এ ইকুয়াল, তাহলে আমি যা লিখবো ওইটাই দেখাবে। তো যেখানে আমি একটা ভ্যালুর, একটা ভেরিয়েবলে ভ্যালু রাখতে চাই, সেখানে কি দিতে হবে? ফরম্যাট স্পেসিফায়ার বা কনভার্সন স্পেসিফায়ার রাখতে হবে। তাহলে ইন্টিজারের জন্য আমি যদি ডেসিমাল ফরম্যাটে আউটপুট চাই, তাহলে কি দিতে হবে? পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি দিলে সে আউটপুট হিসেবে দেখাবে। আচ্ছা, তাহলে পার্সেন্টেজ ডি দেখালে এখন আমি যদি এখানে স্পেস দিই, তাহলে স্পেস ওখানে আউটপুটে স্পেস থাকবে, আর স্পেস না দিলে স্পেস থাকবে না। আমি যেভাবে দেবো তাই। এটার পর যদি আমি একটা ফুল স্টপ দিয়ে দিই, তাহলে ফুল স্টপ আকারে দেখাবে। তাহলে স্টেপ স্পেস ফুল স্টপ এটা দিলাম, যা দেখাবো এটাই দেখাবে আউটপুটে। শুধুমাত্র যেখানে আমি পার্সেন্ট ডি এটা দেখাবো কনভার্সন স্পেসিফায়ার, ওইখানে এইখানে কমার পরে আমি যেই ভেরিয়েবলের নামটা লিখবো সেই ভেরিয়েবলটাই আউটপুট হিসেবে দেখাবে, সেই ভেরিয়েবলের ভ্যালুটা দেখাবে। আচ্ছা, শেষে অবশ্যই কি দিতে হবে? সেমিকোলন দিতে হবে। তাহলে এইটা দিয়ে আমরা একটু রান দিয়ে দেখি। বিল্ড অ্যান্ড রান দিয়ে দিলাম একসাথেই। এখানে কোনো এরর আছে কিনা দেখাবে। কোনো এরর নাই, ওয়ার্নিং নাই, আউটপুট চলে আসছে ভ্যালু অফ এ 25। এবং এখানে দেখো যেভাবে আমি ফরম্যাট দিয়েছিলাম ওইভাবে হয়েছে, শুধুমাত্র যেখানে পার্সেন্ট ডি ওইখানে দেখাচ্ছে। আর এখানে যদি অনেক বড় একটা সংখ্যা দিতাম, তাহলে ওই জিনিসটাই দেখাবে। হুম, যেটা দেবো ওইটাই দেখাবে। আচ্ছা, নেগেটিভ নাম্বার দিলে নেগেটিভ নাম্বারই দেখাবে। নেগেটিভ নাম্বার দিয়ে যদি করি তাহলে নেগেটিভ নাম্বারটাই দেখাবে। হুম, যা দেখাবো ওর ভ্যালু যেটা ওইটাই সে শো করবে। আচ্ছা, এখন এটা দেখলাম আমরা কিসে? এটা দেখলাম হচ্ছে আমরা ডেসিমাল নাম্বারে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরো কয়েকটা বিষয় দেখছিলাম, আই দিয়েও কাজ হয়। তাহলে ওইটা একটু টেস্ট করে ফেলি, যে ইন্টিজার টাইপের জন্য আইও ব্যবহার করা যায় এবং ওটা ডেসিমাল ফরম্যাটে আউটপুট দিবে। তাহলে পার্সেন্টেজ ডি এবং পার্সেন্টেজ আই এরা হচ্ছে ইকুইভ্যালেন্ট ধরতে পারো, দুইটা একই কাজ ধরতে পারো আর কি। এখন সাধারণত আমরা বেশিরভাগ সময় পার্সেন্টেজ ডি এটাই ব্যবহার করে অভ্যস্ত এবং এটাই ব্যবহার করা হয়। আচ্ছা, এখন তারপরে দেখছিলাম যে ইন্টিজার নাম্বারের আরো কয়েকটা নাম্বার সিস্টেম, সেটা হচ্ছে কি ছিল? হেক্সাডেসিমাল এবং অক্টাল, এই দুইটাতেই প্রকাশ করে আমরা দেখতে পারি। আচ্ছা, তাহলে এই অক্টালের জন্য কি করতে হবে? পার্সেন্টেজ ও এটা দিলে এই যে 25-এর অক্টাল ইকুইভ্যালেন্ট যে নাম্বারটা আছে ওইটা দেখো, সেটা কত? 31। এটা আমরা একটু চেক করে আসি। এটা কম্পিউটারের সাথে ডিফল্ট একটা মাইক্রোসফটের একটা ইয়ে আছে, ক্যালকুলেটর আছে। সেই ক্যালকুলেটর থেকে আমরা একটু দেখবো, যে প্রোগ্রামার মোডে চলে যাব। প্রোগ্রামার মোডে আসে এখানে দেখো ইনপুটটা আমি ডেসিমালে দেবো, মানে নর্মাল যে নাম্বার ওই নাম্বার সিস্টেমে দেবো। এটা হচ্ছে 25। আমি যদি ডেসিমালে ইনপুটটা দিই, তাহলে আউটপুটটা দেখো অন্য চারটা যে নাম্বার সিস্টেম আছে প্রত্যেক ওই সিস্টেমগুলোতে আউটপুট দেখাচ্ছে যে অক্টালে হয়ে গেছে। দেখো 25 আমি ডেসিমালে যদি দিই, অক্টালে কত দেখাচ্ছে? 31 দেখাচ্ছে। এবং হেক্সাডেসিমালে এটা কত দেখাবে? হেক্সাডেসিমালে এটা 19 দেখাবে। ঠিক আছে, তাহলে অক্টালে আমরা দেখলাম যে একটা নাম্বার ডেসিমালে ইনপুট নিছি এবং আউটপুট কিসে দেখাচ্ছে? আউটপুট দেখাচ্ছে অক্টালে। আচ্ছা, এখন এটা যদি আমি হেক্সাডেসিমাল আউটপুটটা দেখতে চাই, দেখো 19 দেখাচ্ছে। আচ্ছা,
এখন যেখানে আমাদের 0 থেকে 9 পর্যন্ত হেক্সাডেসিমাল নাম্বার 0 থেকে 9 পর্যন্ত ওই ডিজিট গুলোই ব্যবহার করা হয়েছে, সেখানে তো ছোট হাতের এক্স বড় হাতের এক্স এর কোনো পার্থক্য নেই। কিন্তু যেখানে এ বি সির ব্যাপার আসবে সেখানে ছোট হাতের এক্স এবং বড় হাতের এক্স এর মধ্যে পার্থক্য তৈরি হবে। তাহলে এমন একটা নাম্বার আমরা সিলেক্ট করি যে যেখানে হচ্ছে ওই জিনিসগুলো থাকবে। ধরো এখানে 250 দিলাম, 250 দিই, 250 দিয়ে দেখো হেক্সাডেসিমালে কি দেখানো উচিত, এফ এ দেখাবে। তাহলে এখানে আমরা 250 দেখাই, তারপরে হচ্ছে আমরা বিল্ড রান করে হেক্সাডেসিমাল ফরম্যাটে দেখি আউটপুটটা কি আসে। এই যে দেখো ছোট হাতের এফ এ দেখাচ্ছে, কিন্তু কেন ছোট হাতের, কারণ এখানে পার্সেন্টেজ ছোট হাতের এক্স ব্যবহার করা হয়েছে জন্য। এখন আমরা যদি আউটপুটটা বড় হাতে দেখতে চাই, এবং সাধারণত বড় হাতের হেক্সাডেসিমাল নাম্বারে এগুলো বড় হাতে দেখাই সাধারণত, মানে জেনারেল কনভেনশন আর কি, সাধারণত আমরা এইভাবে অভ্যস্ত। দেখো বড় হাতের এফ এ আউটপুট ঠিকঠাক মতোই দেখাচ্ছে। তাহলে এটাতে আমরা কি কি দেখলাম, যে একটা ইন্টিজার, এটা পার্সেন্ট ডি, ডেসিমালে যদি প্রকাশ করতে চাই পার্সেন্ট আই, ওরিও ডেসিমালের জন্য পার্সেন্ট ও, অক্টালের জন্য পার্সেন্ট এক্স, হেক্সাডেসিমাল ছোট ফরম্যাটে দেখাবে, লোয়ার কেসে দেখাবে, আর পার্সেন্ট বড় হাতের এক্স আপার কেসে দেখাবে। আচ্ছা, তাহলে ইন্টিজারের জন্য এই বিষয়গুলো আমরা দেখলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা আনসাইন্ড সাইন্ড ওই বিষয়গুলো। আচ্ছা, আরেকটা আছে কম্প্যাক্ট ফর্ম। আচ্ছা, কম্প্যাক্ট ফর্ম হতে ইসের জন্য সাইন্টিফিক ফরম্যাটটা একটু দেখে ফেলি এখানে। ধরো অনেক বড় একটা নাম্বার, এটাকে যদি আমি ই দিই তাহলে কি আসবে, দেখো সাইন্টিফিক ফরম্যাটটা ঠিকঠাক মতো কাজ করতেছে, করতেছে না কিন্তু। আমি দিছি কি আর ও দেখাচ্ছে কি, বলতে ঠিকঠাক মতো কাজ করতেছে না, উল্টোপাল্টা দেখাচ্ছে। কেন উল্টোপাল্টা দেখাচ্ছে, কারণ আমরা একটু আগে দেখে আসছিলাম যে সাইন্টিফিক ফরম্যাটটা কিসের জন্য অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট বা ডাবল ফ্লোট বা ডাবল টাইপের জন্য, অর্থাৎ রিয়েল নাম্বারের জন্য অ্যাপ্লিকেবল। আমরা কিন্তু এখানে কি টাইপের জন্য দিছি, ইন্টিজারের জন্য দিছি, উল্টোপাল্টা দেখাচ্ছে। তাহলে এটা কিসের জন্য আসবে, রিয়েল নাম্বারের জন্য আসবে। তাহলে ডেসিমেলের জন্য যেই টাইপগুলো সবগুলো কম বেশি আমরা দেখে ফেললাম। এখন হচ্ছে আনসাইন্ডের জন্য এখানে আনসাইন্ড এইভাবে ডিক্লেয়ার করতে হবে। তার মানে এখন যদি আমরা আউটপুট বা ইনপুট দিতে চাই তাহলে পার্সেন্টেজ ইউ দিতে হবে, তাহলে এটা আনসাইন্ড দেখাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে লং এর জন্য কি করতে হবে, এর আগে একটা লং লাগাই দিতে হবে, লং ইন্টিজার। তাহলে এখানে কি লাগাই দিতে হবে, এখানে এলডি দিতে হবে। যদি লং লং বানাই তাহলে এখানে লং লং দিতে হবে, এলএলডি। ঠিক আছে। লং লং আনসাইন্ড ইন্টিজার যদি দিই, লং লং আনসাইন্ড ইন্টিজার, তখন এলএল ইউ দিতে হবে। এই বিষয়গুলো তো ইউজ করতে গেলেই আস্তে আস্তে হয়ে যাবে। সাধারণত এগুলো আমরা খুব একটা বাস্তব জীবনে খুব একটা ব্যবহার করি না, আমাদের খুব একটা দরকার হয় না, যখন দরকার হবে তখন আমরা ব্যবহার করব। আচ্ছা, তাহলে ইন্টিজারের বিষয়গুলো মোটামুটি হইল। এখন হচ্ছে আমরা ফ্লোট টাইপে যাব। ফ্লোট টাইপ, ফ্লোট মানে কি, যেখানে রিয়েল নাম্বার আমরা রাখতে পারি। আচ্ছা, ফ্লোট টাইপে যাওয়ার আগে আমরা আরেকটা বিষয় একটু দেখে আসি, ডিক্লারেশনের সিস্টেমগুলো একটু দেখে আসি। দেখো এখানে ডিক্লেয়ার যখন আমরা করছি, একটা ভেরিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করলাম, ঘোষণা করলাম, শুরুতেই বলছিলাম যে একটা ভেরিয়েবল ইউজ করার আগে অবশ্যই তার ডাটা টাইপ সহ ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে মেমোরিতে তার জন্য জায়গা অ্যালোকেট করে তারপর সেটাকে ব্যবহারে আসতে হবে। তাহলে এখানে আমরা কি করছি, ডিক্লারেশনে কাজ করছি। তাহলে আমরা একটু লিখে রাখি নোট, যে এখানে আমরা কিসের কাজ করছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। দেখো এখানে যে কাজটা করছি, এটা কি করলাম, দুইটা স্ল্যাশ দিলাম, তারপরে ভেরিয়েবল ডিক্লেয়ার লিখছিলাম। এটা কি দেখাচ্ছে, দেখো অ্যাশ কালার দেখাচ্ছে। এটা কিন্তু কোডের কোনো পার্ট না, এটা হচ্ছে একটা কমেন্ট। কমেন্ট মানে মন্তব্য। এবং এই কমেন্টটা কেন করা হয়, যে আমার নিজের বোঝার জন্য, ক্লিয়ারিটির জন্য, বা আমার এই কোডটা যে পড়বে সে যাতে খুব ভালো করে বুঝতে পারে যে এই লাইনটা আমি কেন লিখছি, এই লাইনটাকে কি জন্য লিখছি, এটা কাজ কি, এই জিনিসটা যাতে ভালোভাবে বুঝতে পারে, রিডেবিলিটি বাড়ে, অর্থাৎ পঠনযোগ্যতা বাড়ে, এটার জন্য হচ্ছে এই কমেন্টটা ব্যবহার করা হয়। তাহলে এই কমেন্টটা ব্যবহার করে এখানে কি করলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার এটা লিখছি, যে এখানে হচ্ছে ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করছি, এই কাজটা। এখন
এইটা হচ্ছে কমেন্ট আবার কয়েক প্রকার আছে। কমেন্ট হচ্ছে একটা সিঙ্গেল লাইন কমেন্ট, তারপর ডাবল লাইন কমেন্ট বা মাল্টি লাইন কমেন্ট। তাহলে সিঙ্গেল লাইন কমেন্টের জন্য যেই লাইনেই করব শুধু এই ২ টা স্ল্যাশ দিয়ে পরে যা লিখবো এটা কমেন্ট হিসেবে লিখবে। এগুলোকে কোডের কোনো পার্ট হিসেবে যখন কম্পাইল করা হবে এখানে মূল কোডের কোনো পার্ট হিসেবে চিন্তা করা হবে না। এটাকে বাদ দিয়ে সে বাকিটুকু কোড হিসেবে চিন্তা করবে। তার মানে কমেন্ট হিসেবে আমি যাই লিখি না কেন সেটাকে সে কোডের কোনো পার্ট হিসেবে চিন্তা করবে না। কোডের বাইরের জিনিস হিসেবে চিন্তা করে ওটুকুকে বাদ দিয়ে বাকি হিসাব করবে। ঠিক আছে? আচ্ছা। তারপরে হচ্ছে আমরা যদি মাল্টি লাইন কমেন্ট করতে চাই, মাল্টি লাইন মানে অনেকগুলো লাইন। এক লাইনের জন্য এই ২ টা হয়ে যাবে। আর মাল্টি লাইন কমেন্ট করতে চাইলে ১ম হচ্ছে একটা স্ল্যাশ দিতে হবে, তারপরে স্টার দিতে হবে। ঠিক আছে? তারপরে আরেকটা স্টার এবং স্ল্যাশের মাধ্যমে শেষ হবে। এরপরে আমি এখানে যাই লিখি না কেন, এখানে আমি যাই লিখি না কেন এরকমভাবে যাই লিখি না কেন সবগুলো মাল্টি লাইন কমেন্টের মধ্যে থাকবে এবং এটাকে কোডের কোনো পার্ট হিসেবে চিন্তা করা হবে না। এটার জন্য দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। এই কালার চেঞ্জের মাধ্যমে বোঝাচ্ছে যে এটা আসলে কমেন্ট, এটা মূল কোডের পার্ট না, এটাকে অনুজ্জ্বল একটা কালার দিয়ে রাখছে। যাতে করে আমি কোড যখন দেখতে রিডেবিলিটি বাড়ে আরকি। এখানে যেমন দেখো যে কালারিং করা আছে বিভিন্ন অংশ, কোনটার কি কাজ, কাজ হিসেবে কালারিং করা আছে। এজন্য কোডটা দেখতে খুব মানে সহজ হবে আরকি। কোন কোডে কোন পার্টটা কি সহজে চোখে পড়বে, বোঝা যাবে কোনটা আসলে কিভাবে আছে। ঠিক আছে? মানে রিডেবিলিটি বাড়বে আরকি। আচ্ছা, যা হোক তাহলে কমেন্টের বিষয়গুলো বুঝলাম। এখন হচ্ছে মাঝে, মাঝে এই কমেন্টটা দেখো, অ্যাশ কালার দেখাচ্ছে না? দেখতে গেলে একটু কষ্ট হবে। এখন এই কমেন্টটা যখন আমি একটু উজ্জ্বল বানাতে চাবো, তখন হচ্ছে স্ল্যাশটা ৩ বার দিব। স্ল্যাশটা যদি ৩ বার দিই তাহলে দেখো কালারটা চেঞ্জ হচ্ছে এবং সবগুলো কি হচ্ছে? একটু বোল্ড হয়ে যাচ্ছে লেখাগুলো। তাহলে এই ৩ টা যদি আমি স্ল্যাশ দিই তাহলে এরপরে যে কমেন্টটা এটা কিন্তু কমেন্টই থাকতেছে কিন্তু কেমন দেখাচ্ছে? কালারটা একটু উজ্জ্বল হচ্ছে আর বোল্ড হচ্ছে। এটুকু হচ্ছে পার্থক্য আর কিছু না। কিন্তু টোটালটুকুই কমেন্ট। ঠিক আছে? তাহলে সাধারণত আমি এই ৩ টা স্ল্যাশ ইউজ করি যাতে কমেন্টটা একটু চোখে পড়ে আরকি, একটু বোল্ড দেখায়। আচ্ছা, যা হোক। তাহলে আমাদের সাথে, সাথে মাঝখানে আমরা কমেন্টটাও শিখে ফেললাম। আ তাহলে এইটা হচ্ছে কি ভেরিয়েবল ডিক্লেয়ার হচ্ছে। আর এখানে কি হচ্ছে? ওই ভেরিয়েবলের ভিতরে ভ্যালু অ্যাসাইনমেন্ট হচ্ছে। ভ্যালুটা ওর মধ্যে অ্যাসাইন হচ্ছে। অ্যাসাইনমেন্ট কিভাবে হয়? মানে কি অ্যাসাইনমেন্ট এই জিনিসটা তো গত ক্লাসে আমরা দেখছি। অ্যাসাইনমেন্ট বলতে কি বুঝাচ্ছি? ভ্যালুটা এর মধ্যে রাখতেছি আমরা। আচ্ছা এরপরে এখানে কি হচ্ছে? ভ্যালু প্রিন্ট হচ্ছে। ঠিক আছে? এখানে যে ভ্যালুটা সেই ভ্যালুটা এখানে প্রিন্ট হিসেবে দেখাচ্ছে। বা আউটপুট হিসেবে চলে আসতেছে। আচ্ছা। তাহলে এখানে ভ্যালু ডিক্লেয়ার এবং ভ্যালু অ্যাসাইনমেন্ট এই ২ টা কাজ মার্জড ভাবে একসাথে ভাবে করা যায়। ঠিক আছে? এই যে ভ্যালু ডিক্লেয়ার করা মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করা এবং তার মধ্যে ভ্যালু অ্যাসাইনমেন্ট ২ টা একই সাথে করা যায়। একই সাথে কিভাবে করা যায়? এটা হচ্ছে এক লাইনেই আমি লিখে দিব। ব্যাস। এই লাইনের আর দরকার নেই। তাহলে এই লাইনে কি হচ্ছে? ভেরিয়েবল ডিক্লেয়ার অ্যান্ড ভ্যালু অ্যাসাইনমেন্ট একসাথে হচ্ছে। ঠিক আছে? তাহলে ভেরিয়েবল ডিক্লেয়ার এবং ভ্যালু অ্যাসাইনমেন্ট ২ টা একই সাথে হচ্ছে। এখন ওটা কাজ করে দেখি হয় কিনা। দেখো ঠিকঠাক মতোই কাজ করতেছে। মানে ভ্যালু একসাথে a নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হচ্ছে এবং তার মধ্যে ২৫ অ্যাসাইন করে দিয়েছে। একই সাথে হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা। তাহলে এটা কি দেখলাম? ভ্যালু মানে ভেরিয়েবল ডিক্লেয়ার এবং ভ্যালু অ্যাসাইনমেন্ট ২ টা কাজ একসাথে করা যায়। আচ্ছা। এখন আমরা দেখব যে ভ্যালু অ্যাসাইনমেন্ট এবং ভ্যালুটা প্রিন্ট ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইনমেন্ট করা এবং ভ্যালুটা প্রিন্ট করা দুটো একসাথে করা যায়। তাহলে ভ্যালু অ্যাসাইনমেন্ট অ্যান্ড ভ্যালু প্রিন্ট ২ টা একসাথেই করা যায়। সেটা হচ্ছে a = 25 দিয়ে দিলাম। তাহলে কি দেখাবে? একই সাথে এর মধ্যে ২৫ অ্যাসাইন হবে এবং এটা আউটপুট হিসেবে দেখাবে। বুঝা গেছে? তাহলে এই কাজগুলো একসাথেও করা যায়। এটা দেখায় রাখলাম। কিন্তু এইখানে যেটা আমরা দেখলাম যে এটা ভ্যালুটা আউটপুটের সময় যখন আমরা প্রিন্ট করব, প্রিন্টের সময় অ্যাসাইন হওয়া এই কাজটা সাধারণত আমাদের খুব একটা বাস্তব জীবনে সাধারণত এত বেশি ব্যবহার করা হয় না। বেশিরভাগ ব্যবহার করা হয় হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ারের সাথে, সাথে অ্যাসাইনমেন্ট। এইটা হচ্ছে অনেক বেশি ব্যবহার করা হয়।
যে ভেরিয়েবল একই সাথে ডিক্লেয়ার করলাম এবং এটাকে এটার মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করলাম। এটা হচ্ছে বাস্তব জীবনে অনেক বেশি ব্যবহার করা হয় এবং এটাই প্র্যাকটিস করবা, এটাই খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবা। আশা করি এটা সহজ টপিক, এটাতে এত বেশি ঝামেলা হওয়ার কারো কোনো কথা না আর কি। আচ্ছা, তাহলে এখানে আমরা ভ্যালু ভেরিয়েবল ডিক্লেয়ার দেখলাম, ভ্যালু অ্যাসাইনমেন্ট দেখলাম, ভ্যালু প্রিন্ট করা এটা দেখলাম, ইউজার থেকে ইনপুট নেওয়া এটাও তো গত ক্লাসে দেখছিলাম। আচ্ছা, তার আগে আমরা আরো একটু কিছু বিষয় দেখে আসি। এটা হচ্ছে আমরা যদি একাধিক ভেরিয়েবল ব্যবহার করতে চাই, ডিক্লেয়ার করতে চাই, তখন কি হবে? একাধিক ভেরিয়েবল, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের আরেকটা ভেরিয়েবল, সেটা হচ্ছে বি। এটা আমরা ডিক্লেয়ার করবো এবং এটা ব্যবহার পরবর্তীতে করবো, এর জন্য ডিক্লেয়ার করলাম। এটা আলাদা আলাদা লাইনে এভাবে করা যায় এবং এর মধ্যে আমি ভ্যালু হিসেবে ধরো 25 দিলাম আর বি এর মধ্যে 10 দিলাম। তাহলে এই দুইটা ভ্যালু আমি সাথে সাথে ডিক্লারেশনের সময় অ্যাসাইন করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন এটাকে দেখালাম, এটা যেই যুক্তিতে করা যায় এটাও একই যুক্তিতেই করা যায়। আমাদের এই ভ্যালু ভেরিয়েবল ডিক্লেয়ার করা এবং ভ্যালু অ্যাসাইনমেন্ট করা, এই দুইটা কাজ অবশ্যই করতে হবে ওই ভেরিয়েবলটা ইউজ করার আগে। এখানে এই ভেরিয়েবলটা ইউজ করছি কোথায়? এখানে, এটার আগে করতে হবে। বি ভেরিয়েবলটা আমি ইউজ করব পরে, এর আগে অবশ্যই এটাকে ডিক্লেয়ার এবং ভ্যালু অ্যাসাইনমেন্টের কাজটা করে আসতে হবে। আচ্ছা, এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার এবং ভ্যালু অ্যাসাইনমেন্ট দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল, এই দুইটা একই লাইনে একই সাথে করা যায়। আমরা শুধু ডিক্লেয়ারটা আগে দেখি, যে ভেরিয়েবল ডিক্লারেশন শুধুমাত্র এক, মানে ভেরিয়েবল ডিক্লারেশন একসাথে কিভাবে করা যায়, এটা হচ্ছে কমা অপারেটর দিয়ে এটা পাশাপাশি লিখে দিতে হয়। তাহলে এটা দিলে কি হলো, যে মাল্টি ভেরিয়েবল ডিক্লেয়ার একই সাথে, এটা টাইপ সেম হইতে হবে, একই টাইপের যত ভেরিয়েবল আছে সেটা কমা অপারেটর দিয়ে এরকম ভাবে একের পর এক সাজায় লিখে ফেলা যাবে। ঠিক আছে? তাহলে এ বি, আমার যদি আরো ভেরিয়েবল দরকার হয়, এই যে সি, এক্স, ওয়াই, জেড, এরকম যে যে ভেরিয়েবলই দরকার, সমস্ত ভেরিয়েবলগুলো এরকম ভাবে কি করা যায়, এই কমা অপারেটর দিয়ে এরকম ভাবে ডিক্লেয়ার করে ফেলা যায়। মাল্টি ভেরিয়েবল এরকম ভাবে ডিক্লেয়ার করতে পারবো এবং সাথে সাথে অ্যাসাইনমেন্টের কাজটাও করতে পারবো। ধরো আমি এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে যাচ্ছি, বির মধ্যে করতে যাচ্ছি না, সেটা করতে পারবো, কোনো সমস্যা নেই। একটা করবো, যেটা দরকার ওটা করবো, যেটা দরকার না করবো না, অথবা চাইলে দুইটার মধ্যে ভ্যালু ডিক্লারেশনের সময়ই অ্যাসাইন করতে পারবো, এটা ইচ্ছা মতো আমি করতে পারবো। তার মানে এটা ভ্যালিড আর কি। বুঝা গেছে? তাহলে মাল্টি ভেরিয়েবল একসাথে ডিক্লেয়ার কিভাবে করতে হয়, ডিক্লেয়ারের সময় অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হয়, এই জিনিসটা আমরা দেখলাম। এখন ধরো মাল্টি ভেরিয়েবল আমরা অ্যাসাইন করছি, ডিক্লেয়ারও করছি, আলাদা আলাদা ভাবে করা যায়, একসাথেও করা যায়, সবগুলোই আমরা দেখলাম। এখন এই যে মাল্টি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এই দুইটা ভেরিয়েবল একসাথে আমরা দেখব। তাহলে এটার জন্য দ্বিতীয় ভেরিয়েবলটার ভ্যালু প্রিন্ট করার জন্য আমরা আরেকটা প্রিন্টএফ ইউজ করি। দুইটা প্রিন্টএফ একসাথে ইউজ করলে কি হয়, তাহলে ভ্যালু অফ বি, তাহলে এখানে ফরম্যাট স্পেসিফায়ার আছে, কনভার্সন স্পেসিফায়ার আছে, এখানে বি এর ভ্যালুটা সে শো করবে। তাহলে এখানে ভ্যালু প্রিন্ট, এই কমেন্টগুলো আপাতত বাদ দিই। আচ্ছা, তাহলে এখানে এর ভ্যালু প্রিন্ট করবে আর এখানে বি এর ভ্যালু প্রিন্ট করবে। আমরা তো দেখি, দেখো ভ্যালু অফ এ ইকুয়াল 25 দেখাচ্ছে, ভ্যালু অফ বি ইকুয়াল 10। আচ্ছা, তাহলে এই দুইটা দেখাচ্ছে এবং দেখো এইটা শেষ হওয়ার সাথে সাথে, এই যে লাইনটা শেষ হওয়ার সাথে সাথে দ্বিতীয় লাইনের যে প্রিন্টএফটা ছিল ওইটা প্রিন্ট হওয়া শুরু করছে। আমি কিন্তু যখন কোড লিখছি তখন কিভাবে লিখছি, এই লাইন উপরে এই লাইন নিচে, আমি কোডের মধ্যে উপরে নিচে যেখানেই যা লিখি না কেন ও দেখবে যে আমি প্রিন্টের জন্য কি কি নির্দেশনা দিছি। এখানে প্রিন্টের জন্য এই লাইনটা প্রিন্ট করতে বলছি, এর পরের লাইনটা, এরপরে বলছি এই লাইনটা প্রিন্ট কর, তাহলে ওই লাইনটা প্রিন্ট করে দিছে। তাহলে একের পর এক ওরকম ভাবে প্রিন্ট করতে করতে চলে যাবে। এখন আমি চাচ্ছি যে না, এই লাইনটা প্রথম, এই যে ভিতরে যেটা আছে এইটা প্রথম লাইনে প্রিন্ট হবে, এটা দ্বিতীয় লাইনে প্রিন্ট হবে। তাহলে দ্বিতীয় লাইনে প্রিন্ট হওয়ার জন্য, দ্বিতীয় লাইনে নেওয়ার জন্য, তাহলে আমাদের একটা ইনস্ট্রাকশন দিতে হবে যে তুমি সেকেন্ড পরের লাইনে যাও, পরের লাইন থেকে বাকিটা প্রিন্ট করবা। এই যে ইনস্ট্রাকশনটা, সেই ইনস্ট্রাকশনটা দেওয়ার জন্য /n এটা ব্যবহার করা হয়। এইটা বলতে বোঝায় যে এখানে এর আগ পর্যন্ত যতটুকু অংশ আছে এইটুকু তুমি প্রিন্ট করে দেখাও এবং এইটার পরে যতটুকু অংশ আছে সেটুকু তুমি কি করো, এটুকু হচ্ছে, এরপর এইটা বলতে বোঝাচ্ছে তুমি পরের লাইনে চলে যাও, এরপরে যা দরকার সেটা করবা। পরের লাইনে চলে গেল, চলে যাওয়ার পরে বাকি যেটুকু আছে এটুকু প্রিন্ট আকারে দেখাবে। তাহলে আমরা একটু দেখি,
দেখো এখান থেকে যতটুকু অংশ প্রথমে আছে, এই যে এটাকে নিউ লাইন ক্যারেক্টার বলে, নিউ লাইন ক্যারেক্টার, নতুন লাইনে চলে যাও, এই নির্দেশনা যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার। তাহলে এখান থেকে এতটুকু অংশ সে দেখালো এখান থেকে প্রিন্ট হিসেবে, তারপর নিউ লাইন ক্যারেক্টার যে নতুন লাইনে চলে গেল, নতুন লাইনে যাওয়ার পরে বাকি অংশটুকু দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে এর ভ্যালু, প্রথমে পরে বি এর ভ্যালু, এরকম দেখালো। আচ্ছা, এখন আমরা এই যে কাজটুকু দুইটা প্রিন্টএফ আলাদা আলাদা করে ব্যবহার করে করলাম, এই কাজটুকু চাইলে আমরা একটা প্রিন্টএফ এর মাধ্যমে করতে পারি। তাহলে একটা প্রিন্টএফ এর মাধ্যমে কিভাবে করতে পারি, যে এখানে যা যা লিখছি এইটা হচ্ছে এর মধ্যে লিখে দিই, এই প্রিন্টএফটা বাদ। আচ্ছা, এর মধ্যে যদি লিখে দিই, ধরো আমি এর মধ্যে কিছুই করলাম না, এরকম ভাবে লিখে দিলাম। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখতে হবে, এখানে দেখো কনভার্সন স্পেসিফায়ার কয়টা, দুইটা আছে। এখন দুইটার মধ্যে কনভার্সন স্পেসিফায়ারের ভিতরে কি বসবে, ভেরিয়েবলে ভ্যালু বসবে। তাহলে ভেরিয়েবলে ভ্যালু বসতে গেলে কোন ভেরিয়েবলে ভ্যালু বসবে, যে এখানে কমা অপারেটরের পরে আমি যে ভেরিয়েবলটা লিখছি ওই ভেরিয়েবলের ভ্যালুটা এখানে ভিতরে এসে বসবে। এখন এই ভিতরে কয়টা কনভার্সন স্পেসিফায়ার আছে, দুইটা আছে, তাহলে অবশ্যই দুইটা ভেরিয়েবলের ভ্যালু বসবে। সেই দুইটা হচ্ছে কমা আকারে এরকমভাবে দিয়ে দিতে হবে। তাহলে এখানে লিস্ট আকারে দিতে হবে, ভিতরে কনভার্সন স্পেসিফায়ার কয়টা আছে, দুইটা আছে। এখানে ভেরিয়েবল কয়টা থাকবে, অবশ্যই দুইটা ভেরিয়েবল থাকবে বা দুইটা ভ্যালু থাকবে, যে দুইটা ভ্যালু এখানে এসে বসবে। তাহলে এটা কি আকারে থাকবে, এটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি থাকবে। প্রথম যে ভেরিয়েবল, ওই ভেরিয়েবলের ভ্যালুটা প্রথম যে কনভার্সন স্পেসিফায়ার ওইটার মধ্যে বসবে। সেকেন্ড ভেরিয়েবলের ভ্যালু সেকেন্ড কনভার্সন স্পেসিফায়ারের ভিতরে বসে যাবে। ঠিক আছে, এই যে ঠিকঠাক মতো আউটপুট আসলো। এখন আমরা যদি এটাকে উল্টাই দিই তাহলে কি হবে দেখো, তাহলে এই যে বি এর ভ্যালু, বি এর ভ্যালুটা কি প্রথম এখানে আসবে, এ এর ভ্যালুটা দ্বিতীয়টাতে আসবে, সিকোয়েন্সিয়ালি যেহেতু। তাহলে এ ইকুয়াল 10, বি ইকুয়াল 25, এটা আউটপুট হিসেবে দেখাবে। যেহেতু আমি ভেরিয়েবল দুটো উল্টাই দিছি এই জন্য এখানে উল্টাই দেবে। এখন দেখো তো এখানে যদি আমরা একটা বাদ দিই তাহলে কি হয় দেখি, দেখো এখানে যেহেতু আমি কোনো একটা নির্দিষ্ট ভ্যালু আউটপুট হিসেবে দিতে বলি নাই, এই জন্য এখানে উল্টাপাল্টা গার্বেজ ভ্যালু দেখাচ্ছে, কিন্তু কোনো ইরোর বা ওয়ার্নিং কিন্তু কিছুই দেয় না, দেখছো? এটা খেয়াল রেখো যে এক্সপেক্টেড আসতেছে না, কেন আসতেছে না এটা একটু দেখো, যে এখানে যতগুলো ভেরিয়েবল আউটপুট হিসেবে দিতে বলছি তার থেকে কম দিছি, সম্ভবত এটার জন্য হতে পারে। আবার চাইলে কনভার্সন স্পেসিফায়ার এখানে একটা আছে, এখানে আমি দুইটা ভেরিয়েবল বসাই দিলাম, তাহলে কোনো ইরোর আসে কিনা দেখি। এখানে কিন্তু কোনো ইরোর আসতেছে না, এবং ভ্যালু প্রথমটা ঠিকঠাক মতো বসছে, সেকেন্ডটা ও ইগনোর করছে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু সিনট্যাক্সে কোনো ইরোর না, কোনো ইরোর দেখাচ্ছে না, কোনো ওয়ার্নিং দেখাচ্ছে না, কিন্তু এই বিষয়গুলো নিজেদের বুঝতে হবে, কারণ এই ভুলগুলো হইলে তুমি ভুলগুলো খুঁজে পাবে না, এগুলো তুমি খেয়াল করতেছো না যে এই ভুলগুলো হচ্ছে, এই জন্য আমাকে দেখাই দিলাম। আচ্ছা, তাহলে মাল্টি ভেরিয়েবল একসাথে প্রিন্ট করার জন্য কিভাবে করতে হয় এটা আমরা দেখলাম। এখন হচ্ছে চাচ্ছি যে এই লাইনটা শুরুতে দেখাবে, এরপরে পরের লাইনটা দেখাবে, তাহলে মাঝখানে আমি একটা নিউ লাইন ক্যারেক্টার দিয়ে দিই। নিউ লাইন ক্যারেক্টর এইটার আগে পর্যন্ত যা যা আছে ওইটা প্রথম লাইনে দেখাবে, আর এই নিউ লাইন ক্যারেক্টরের পরে যা যা আছে এটা তার পরবর্তী লাইনে দেখাবে। নিউ লাইন ক্যারেক্টর হচ্ছে বর্তমানে যেই লাইনে আছে এর আগ পর্যন্ত, সেই লাইন থেকে পরের লাইনে শুধু শিফট করায় নিয়ে যাবে। দেখো এই ঠিকঠাক মতো দেখাচ্ছে, এইটুকু শুরু লাইনে তারপরের লাইনে শিফট হয়ে চলে গেছে। নিউ লাইন ক্যারেক্টার চাইলে আমি আরো বেশি ইউজ করতে পারি, এখানে আমি নিউ লাইন ক্যারেক্টার দিয়ে দিলাম, যতগুলো দরকার ততগুলো ব্যবহার করবো। দেখো নিউ লাইন ক্যারেক্টার দিছি, নতুন লাইনে চলে গেছে। আচ্ছা, নিউ লাইন ক্যারেক্টরের ব্যবহার আমরা বুঝলাম, ভ্যালুগুলো কিভাবে আউটপুট দিতে হবে, একই লাইনে মাল্টি ভেরিয়েবল একসাথে আউটপুট দিতে হবে এটাও আমরা দেখলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করা এটাও দেখলাম। এখন হচ্ছে ইউজার থেকে ইনপুট নেওয়া, ইউজার থেকে আমরা ইনপুট নেওয়া শিখবো। যদিও গত ক্লাসে আমরা শিখছি এটার জন্য কি করতে হয়, স্ক্যানএফ এর ভিতরে পার্সেন্টেজ ডি দিতে হয়, কারণ ওটা ডেসিমাল একটা নাম্বার আমরা ইনপুট হিসেবে
নিব। দেখো দিছি, ঠিকঠাক মতো কাজ হয় না কারণ আমরা ইনকমপ্লিট রাখছি। লাস্টে সেমিকোলন দিতে হবে, এটাই শেষ না। এখানে একটা ভেরিয়েবলের নাম দিতে হবে, এটাই শেষ না। এই ভেরিয়েবলের ভিতরে যেই ভ্যালু থাকবে, এই ভেরিয়েবলের আগে একটা অ্যাম্পারসেন্ট দিতে হবে। অ্যাম্পারসেন্ট কেন দিতে হবে? একটা অ্যাড্রেস অফ অপারেটর এই ভেরিয়েবলটা যেই মেমোরি যেই লোকেশনে এটাকে ডিক্লেয়ার করা হয়েছে, রাখা হয়েছে, ওই লোকেশনের মধ্যে ওই জায়গাটার ভিতরে এই ভ্যালুটা তুমি স্টোর করে রাখো, এই নির্দেশনা দেওয়ার জন্য। তাহলে এর ভ্যালু হচ্ছে ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য বসে আছে। আমি ইউজার থেকে 30 ইনপুট দিলাম, তাহলে 30 লিখলাম। লেখার পরে তারপরে কি করব? অবশ্যই একটা ইন্টার চাপ দিব, তাহলে এই ভ্যালুটা অ্যাসাইন হয়েছে। দেখো এখানে কি কি কাহিনী হলো। এর মধ্যে প্রথমে অ্যাসাইন করা হয়েছিল কত? 25। বির মধ্যে অ্যাসাইন করা হয়েছে 10। এবং এইখানে এই ভ্যালু দুটা ব্যবহার করার আগে এইখানে কি করছে? এর ভ্যালু আবার ইনপুট ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আসছে। যখন আমি এখানে 30 লিখলাম, লেখার সাথে সাথে এর মধ্যে কত ভ্যালু অ্যাসাইন হয়েছে? এর মধ্যে 30 এই ভ্যালুটা অ্যাসাইন হইল। আচ্ছা, অ্যাসাইন হইলে আগে যে 25 ছিল সেটা কি হলো? ওটা রিপ্লেস হয়ে গেছে। আগে যে ভ্যালুটা আছে ওইটা বাদ, ওটা রিপ্লেস হয়ে এর মধ্যে আপডেট ভ্যালুটা চলে আসছে। তাহলে সেই আপডেট ভ্যালুটা এখানে দেখাচ্ছে। যেহেতু কোডগুলা এক্সিকিউট হয় শুরু উপর থেকে নিচের দিকে, প্রথম লাইন তারপরের লাইন তারপরের লাইন, প্রথমে স্টেটমেন্ট তারপরে স্টেটমেন্ট তারপরে স্টেটমেন্ট এভাবে আসে। তাহলে ও হচ্ছে ভ্যালুগুলো আপডেট করতে করতে আসে। ঠিক আছে, তাহলে ইউজার থেকে আমি এ ইনপুট নিলাম, সে এটা আউটপুট আকারে দেখাচ্ছে। আচ্ছা, এখন ইউজার থেকে যদি বি ভ্যালুটা ইনপুট নিতে চাই তাহলে কি করব? পরের লাইনে কপি পেস্ট করে দিলাম, এইটা হচ্ছে বি এর মধ্যে রাখবো। ধরো এর ভ্যালু 6, বি এর ভ্যালু 8, এটা দিলাম। এখন দেখো আমি কিভাবে দিলাম। প্রথমটা আমি যতগুলো ডিজিট পাশাপাশি লিখবো, ঠিক আছে? ধরো এখানে হচ্ছে আমি 6 5 লিখলাম, 6 5 লিখলাম, তারপর 65। আমি প্রথম স্পেস দেওয়ার আগে, স্পেস বা নিউ লাইন ক্যারেক্টার যাই কিছু দেওয়ার আগে পাশাপাশি যতগুলো ডিজিট লিখবো সেইগুলাকে সে একটা সংখ্যা হিসেবে বিবেচনা করে প্রথম যে ভেরিয়েবল ওই ভেরিয়েবলের মধ্যে ইনপুট আকারে রাখবে। তাহলে 65 দিলাম, এরপরটা স্পেস দিলাম, স্পেস দিয়ে মানে কি ওইটা আলাদা সংখ্যা, এটা বোঝাচ্ছে। এবার আমি 80 দিলাম, তাহলে এই 80 লিখলাম, 80 লিখলাম। তাহলে 80 কে একটা সংখ্যা বিবেচনা করে সে কি করবে? এই বির মধ্যে অ্যাসাইন করবে। এরপর যখন আমি ইন্টার প্রেস করব, ইন্টার প্রেস করার সাথে এইটা এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে 65, বি এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে 80। সেই ভ্যালুটা এখানে দেখাচ্ছে। এখানে যে ভ্যালুটা আমি অ্যাসাইন করছিলাম সেই ভ্যালুটা এখন কি? এখন আর অবশিষ্ট নাই। কি হয়েছে? নতুন করে যখন ভ্যালু আমি অ্যাসাইন করছি তখন ওই আগের ভ্যালুটা হারাই গেছে, রিপ্লেস হয়ে গেছে। আচ্ছা, এখানে তো তাহলে এই যে আমার যে ইনিশিয়াল করা যে ভ্যালু ছিল শুরুতে, এটার কোনো আসলে কাজ নাই, তাহলে এটা বাদ। ওটা না দিলেও কোনো সমস্যা নেই, কারণ ওই ভ্যালুটা তো আমার কোনো কাজেই লাগতেছে না। আর প্রথম হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করার পরে ইউজার থেকে এ ইনপুট নিলাম, তারপরে বি ইনপুট নিলাম, তারপরে সেটাকে আউটপুট হিসেবে দেখাচ্ছি। এখানে এখন দেখো এই যে 2 দিলাম, এরপর আমি ইন্টারপ্রেস করলাম, এখনো কিন্তু আউটপুট আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমার এখানে এই এর ভ্যালুটা শুধুমাত্র একটা নাম্বার অ্যাসাইন হয়েছে, তারপর আমি ইন্টার যতবারই দিই না কেন আউটপুট আসবে না, যতক্ষণ পর্যন্ত না আর একটা ইন্টিজার আমি ইনপুট করে দেবো। সেটা হচ্ছে আমি 9 দিলাম, দিয়ে এখন ইন্টারপ্রেস করার সাথে সাথে আউটপুট হিসেবে চলে আসবে। প্রথমটা 2 ইনপুট চলে যাবে এর ভিতরে, তারপরে 9 বির ভিতরে ইনপুট হিসেবে চলে যাবে, অ্যাসাইন হয়ে যাবে। আচ্ছা, এই যে লাইন, এই কাজটা আমরা কিভাবে করছি? দুইটা আলাদা আলাদা স্ক্যানএফ এর মাধ্যমে দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল আমরা ইউজার থেকে ইনপুট নিছি। এখন আমরা চাচ্ছি যে না, এভাবে না, আমরা হচ্ছে একই স্ক্যানএফ ব্যবহার করে, যেরকম একই প্রিন্টএফ ব্যবহার করে দুইটা ভেরিয়েবল আউটপুট দিছিলাম, এই একই স্ক্যানএফ ব্যবহার করে আমরা ইনপুটটা নিব। তাহলে কিভাবে করব? পাশাপাশি দুইটা %d ব্যবহার করব এবং ওই আউট প্রিন্টএফ এ যেভাবে ইউজ করছিলাম ওই একই রকম ভাবে %b যতগুলো ভেরিয়েবল সিকোয়েন্সিয়ালি পাশাপাশি কমা অপারেটর দিয়ে লিখে দিব। তাহলে এটা দিলে প্রথম যেই ইন্টিজারটা আমি ইনপুট আকারে দিচ্ছি ওই কনসোলের মধ্যে লিখতেছি, ওইটা প্রথম এর ভিতরে অ্যাসাইন হয়ে যাবে। প্রথম যে ভেরিয়েবল ওইটার মধ্যে অ্যাসাইন হয়ে যাবে, সেটা হচ্ছে এ।
আর সেকেন্ড যেটা ইন্টিজারটা আমি লিখবো সেটা বি এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে, অর্থাৎ দ্বিতীয় যে ভেরিয়েবলটা দিব ওইটার মধ্যে অ্যাসাইন হবে। একটু আগে আমি যে কোডটা লিখছিলাম এটা কার্যকরিতা হুবহু সেম। 25 লিখলাম, ইন্টার অনেকগুলো প্রেস করলাম, সমস্যা নেই। 9 লিখলাম, দুইটা হলো প্রিন্ট হলো। তাহলে আমি মাঝখানে অনেকগুলো স্পেসও দিতে পারতাম, অনেকগুলো স্পেস দিলাম, কোনো সমস্যা নেই, কারণ দুইটা ইন্টিজার, যতক্ষণ না সে একটা ইন্টিজার পাচ্ছে স্পেস দিলাম, আমি ইন্টার দিলাম, যাই করি না কেন দুইটা ইনপুট না, ইন্টিজার ইনপুট না পাওয়া পর্যন্ত সে আহ, পরবর্তী আউটপুটের দিকে আগাবে না, ওই পর্যন্ত আটকায় থাকবে। ধরো আমি নেগেটিভ নাম্বার একটা ইনপুট দিলাম, দুইটাকে সে আউটপুট হিসেবে দেখাচ্ছে। আচ্ছা, তাহলে ইউজার থেকে ইনপুট নেওয়া, মাল্টিভেরিয়েবল এবং আউটপুট দেওয়া, এই দুইটা জিনিসই দেখলাম। এখন হচ্ছে ইন্টিজার আকারে ইনপুট এবং আউটপুট দেখলাম, অন্যান্য বিষয় এগুলো দেখছি। এখন হচ্ছে আমরা ফ্লোট টাইপে চলে যাব। তাহলে ফ্লোট লিখবো, ফ্লোট লিখে কি হবে? ফ্লোট হচ্ছে আমরা সাধারণত ব্যবহার করি হচ্ছে রিয়েল নাম্বারের জন্য, ঠিক আছে? এর মধ্যে আমরা যে ভ্যালুটা রাখতে পারবো সেটা কি, পয়েন্টের পরে সামথিং কিছু থাকবে। এটাকে আপাতত নিচে কমেন্ট আকারে লিখে দিই, পরবর্তীতে একটু ইউজ করবো। আচ্ছা, তখন এটা কোডের পার্ট না, নিচে আমি জাস্ট লিখে রেখে দিছি কমেন্ট আকারে যে ওটা কোনো কোডের পার্ট না। আচ্ছা, আমরা আবার শুরু থেকে একটু দেখি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা ফ্লোট টাইপের ডাটা, ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের ভিতরে যে ডাটা থাকবে সেটা হচ্ছে রিয়েল নাম্বার হবে। রিয়েল নাম্বারটা ধরো 12.34, এরকম একটা রিয়েল নাম্বার, এটা আমি ভ্যালুটা অ্যাসাইন করলাম। আচ্ছা, ভ্যালু অ্যাসাইন করার পর অবশ্যই কি করতে হবে, একটা সেমিকোলন দিতে হবে, আর সেমিকোলন না দিলে সেই স্টেটমেন্টটা কমপ্লিট হবে না এবং এরর দেখাবে। যদি আমি এটা না দিই তাহলে কি দেখাবে, এরর দেখাবে। এই জন্য অবশ্যই এখানে একটা সেমিকোলন দিতে হবে। এই কাজটা চাইলে আমি একসাথে এখানে করতে পারতাম একই রকম ভাবে, কোনো সমস্যা নেই, এটা আমি আলাদা করে দেখালাম। আচ্ছা, তাহলে এখন আমি প্রিন্ট করব। প্রিন্টে কি দেখাচ্ছে দেখো, উল্টাপাল্টা গার্বেজ ভ্যালু দেখাচ্ছে। কেন গার্বেজ ভ্যালু দেখাচ্ছে? কারণ এইখানে পার্সেন্ট ডি আমি দিছিলাম। পার্সেন্ট ডি কি হবে এখানে? এখানে তো পার্সেন্ট ডি না, কারণ কি এটা ফ্লোট টাইপ। তাহলে কনভার্সন স্পেসিফাইডটা যদি ঠিকঠাক মতো না দেওয়া হয় আউটপুট এক্সপেক্টেড আসবে না, উল্টাপাল্টা ভ্যালু দেখাবে। তাহলে এখানে পার্সেন্টেজ এফ দিতে হবে, ঠিক আছে? এখন এটা ফ্লোট টাইপে দেখাবে, দেখো এই যে ফ্লোট আকারে দেখাচ্ছে। আচ্ছা, এখন এই যে ফ্লোট আকারে দেখো, বাই ডিফল্ট পয়েন্টের পরে কয় ঘর পর্যন্ত দেখাচ্ছে? আমি কিছু বলে দিই নাই ওকে, ও হচ্ছে কি করছে, পয়েন্টের পরে আমি যাই দিই না কেন সেটাকে সে পয়েন্টের পরে 6 ঘর হিসেবে দেখাবে। আমি যদি কিছু না বলি 6 ঘর হিসেবে দেখাবে। কিভাবে ওকে নির্দেশনা দিতে ওটা একটু পরে দেখবো, তার আগে আরেকটু জিনিস দেখি। 4 5 6 7 8 9, অনেক বড় একটা সংখ্যা দিল। এরা পয়েন্টের পরে কয় ঘর আছে এখানে? পয়েন্টের পরে কয় ঘর? 4 4 8 11 ঘর আছে। তাহলে এখন প্রিন্টের ক্ষেত্রে কয় ঘর দেখাবে? প্রিন্টের ক্ষেত্রে ওর যেভাবে সেট করা 6 ঘর, সে 6 ঘরই দেখাবে। 6 ঘরের পরে এক্সট্রা যেটুকু আছে ওইটুকুকে সে কাট করে দিবে, এটুকু বাদ। এখন কাটটা যে করছে দেখো, কাটটা কিন্তু সে রাউন্ডিং সিস্টেম ফলো করে কাটটা করছে, যে এখান থেকে এই যে এই ছয়টা দিলে এরপরে কি আছে, 9 আছে। 9 থাকলে কি হয় আমরা জানি, এর আগে যদি 5-এর পরে 5 বা 5-এর পরে কিছু থাকে ডিজিট, তাহলে কি হয়, এর আগেরটা এক যোগ করতে হয়। ও কিন্তু সে রাউন্ডিং মেথড ফলো করেই এখানে এটুকু রাউন্ডিং করে দেখাচ্ছে, 6 ঘর পর্যন্ত দেখাবে। ও কিছু না দিয়ে থাকলে 6 ঘর দেখাবে। যদি এখানে কিছুই না থাকে, ধরো আমি এখানে 12 ইনপুট দিছি, আর 12টা কি, একটা ইন্টিজার। ইন্টিজার হইলেও সে তো সেট অফ রিয়েল নাম্বারের একটা পার্ট, তার মানে সে রিয়েল নাম্বার হিসেবে সেটা কাজ করবে। সুতরাং এটা ইন্টিজার হইলেও সে হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারের ভিতরে আছে, এই জন্য সে এটা রিয়েল নাম্বার হিসেবে আউটপুটটা ঠিকঠাক মতোই হবে, কোনো সমস্যা নেই। দেখো, যেহেতু পয়েন্টের পরে কিছু নাই, ও 6 ঘর দেখাতে ও বাই ডিফল্ট 6 ঘর দেখাবেই। যদি কিছু না থাকে সে কি করবে, কিছু জিরো বসাই দিবে, জিরো বসাই দিয়ে আউটপুটটা দেখাবে। আচ্ছা, এটা হচ্ছে এফ ফ্লোট টাইপের জন্য এটা হইল। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে পয়েন্টের পরে এক্স্যাক্টলি সে 2 ঘর দেখা।
কারণ বাস্তব জীবনে আমরা 2 থেকে 3 ঘর ব্যবহার করি, এর থেকে বেশি সাধারণত আমাদের বাস্তব জীবনে প্রয়োজন হয় না। পয়েন্টের পরে এক্স্যাক্টলি পয়েন্টের পরে 2 ঘর পর্যন্ত দেখায়। তাহলে পয়েন্ট 3 4 5 6 7 এরকম থাকলো। মূল নাম্বারটা ছিল এটা, কিন্তু আমি চাচ্ছি এক্স্যাক্টলি সে আউটপুটে পয়েন্টের পরে 2 ঘর দেখাবে। তাহলে কি করব, এই যে পার্সেন্টেজ এফ, এই যে কনভার্সন স্পেসিফায়ার, এটাকে একটু মডিফাই করব। এটাকে কিভাবে মডিফাই করব, এটা হচ্ছে 0.2 দিয়ে দিব। এই যে পার্সেন্টেজ এফ, এইটার মাঝখানে 0.2 দিব। তাহলে 0.2 দিয়ে আসলে কি বোঝাচ্ছে, যে এই নাম্বারটা রিয়েল নাম্বার সে প্রিন্ট করে দেখাবে, এবং সে যখন শো করবে তখন পয়েন্টের পরে 2 ঘর দেখাবে। এটা মিন করতেছে যে পয়েন্টের পরে কয় ঘর দেখাবে, 2 ঘর দেখাবে। 2 ঘর দেখাচ্ছে, এবং দেখো এখানে রাউন্ডিং মেথড কিন্তু ফলো করছে। পরে 5 আছে, এই জন্য সে 3 4 কে 5 বানাই দিছে। এখন এখানে যদি 2 থাকতো, তাহলে রাউন্ডিং মেথড ফলো করে 3 4 দেখাইতো। 3 4 দেখাচ্ছে। তাহলে পয়েন্টের পর 2 ঘর দেখাও, এটার জন্য নির্দেশনা এটা। পয়েন্টের পর 3 ঘর দেখাতে বললে এটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। পয়েন্টের পরে 3 ঘর দেখাচ্ছে, এবং এটাও দেখো রাউন্ডিং মেথড ফলো করছে। আচ্ছা, তাহলে পয়েন্টের পরে 3 ঘর দেখানোর জন্য বা 2 ঘর কয় ঘর দেখাবে, এটা কিন্তু ফিক্সড। আমি যদি এখানে কিছুই না দিই, আর শুধুমাত্র 3 আছে, কিন্তু ওকে কয় ঘর দেখাতে বলছি, 3 ঘর দেখাতে বলছি। তাহলে এখন আমি যদি প্রিন্ট করি, তাহলে দেখো কিছু নাই মানে সে 0 দিয়ে ফিল আপ করে দিবে। আর সামথিং থাকলে, এক্স্যাক্টলি সমান থাকলে এক্স্যাক্টলি সমান বসাবে, আর যদি বেশি থাকে তাহলে রাউন্ডিং মেথড ফলো করে সে ওই তত ঘর পর্যন্তই আউটপুট দেখাবে। কিন্তু কিছু না বলে থাকলে 6 ঘর দেখাবে। আমি যদি এখানে পার্সেন্ট 0 দেখাই, তাহলে কি হবে বলো, 0.0 দেখায়, পয়েন্টের পরে সে কিছুই দেখাবে না। এরপরে যাই থাকুক না কেন, সেটাকে সে পয়েন্টের পরে কোনো ঘরই দেখাবে না, মূলত হচ্ছে ইন্টিজার হিসেবে সে আউটপুট দেখাবে। এরকম দিই, রাউন্ডিং মেথড হিসেবে কত আসা উচিত, 13, সে রাউন্ডিং মেথডে 13 দেখাচ্ছে। আচ্ছা, এখন এইটা গেল। তাহলে এটা হচ্ছে রাউন্ডিং মেথড দেখলাম, এফ এর জন্য দেখলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা সাইন্টিফিক নোটেশনটা একটু দেখবো। সাইন্টিফিক নোটেশন ইন্টিজারের ক্ষেত্রে কাজ করছিল না, এখন হচ্ছে আমরা সাইন্টিফিক নোটেশন দেখবো। সাইন্টিফিক নোটেশনে কি ইউজ করতে হয়, এবং সাইন্টিফিক নোটেশন যে প্রকাশ করতে হয়, প্রকাশ করার যে ধরনটা আমরা শিখছি, তার ওইটা একটু দেখে আসি আগে, তারপরে বলতেছি। দেখো, সাইন্টিফিক নোটেশনে কি করতে হয়, প্রথমে একটা ডিজিট থাকে, ধরো ডি, এটা কমেন্টের মধ্যে লিখি। প্রথমে একটা ডিজিট থাকে, তারপরে 10 টু দি পাওয়ার সামথিং থাকে, ধরো 10 টু দি পাওয়ার পি এরকম থাকলো। তাহলে এখানে একটা ডিজিট থাকে, এবং এখানে 10 টু দি পাওয়ার পি থাকে। এখানে যে ডিজিটটা, ওইটা হয় কিসের থেকে, 1 থেকে শুরু করে 9 পর্যন্ত, এর মধ্যে যে কোনো একটা কিছু হবে। ঠিক আছে, 1 থেকে শুরু করে 10-এর আগ পর্যন্ত, পয়েন্টের পরে সামথিং এ যাই কিছু থাকুক, 1 থেকে শুরু করে এখানে যে ইটা হবে, এখানে একটা নাম্বার হবে, এবং এখানে একটা নাম্বার হবে, ডিজিট একটা নাম্বার হবে আর কি। তাহলে এই নাম্বারটা, এই রিয়েল নাম্বারটার রেঞ্জ কি, 1 থেকে শুরু করে 10-এর আগ পর্যন্ত যে কোনো সংখ্যা। আর এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার, 10 এর পরে একটা পাওয়ার, এটাও যে কোনো একটা পূর্ণ সংখ্যা, এটা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে সাইন্টিফিক মেথড। তাহলে সাইন্টিফিক মেথড আকারে প্রকাশ করতে গেলে এরকম ফরম্যাটে আসবে। তাহলে এ সাইন্টিফিক মেথড কত হওয়া উচিত, এটা হচ্ছে 1 পয়েন্ট সামথিং, যেহেতু 12 আছে তাহলে এক ঘর পয়েন্টটা বামে শিফট করাইতে হবে, 1 পয়েন্ট সামথিং এ চলে আসবে, অর্থাৎ 10 থেকে নামায় ফেলতে হবে নিচে, কিন্তু 1-এর থেকে বেশি থাকবে, 1-এর সমান অথবা বেশি থাকবে। আচ্ছা, 1.2 এর এই পয়েন্টটা কয় ঘর আসছে এখানে, ইন্টু কত করতে হবে, ইন্টু 10, তাহলে 10 টু দি পাওয়ার 1। এখন এই জন্য 10 টু দি পাওয়ার 1 কে, এই যে প্রথমে যে নাম্বারটা, সেই নাম্বারটা এখানে দেখাবে, এবং ই মানে কি, ইনটু 10 টু দি পাওয়ার, ওইটা বোঝানোর জন্য ই ব্যবহার করা হয়, এবং এরপরে পাওয়ারটা কত, সে পাওয়ারটা দেখাচ্ছে। ছোট হাতের ই যখন ইউজ করবো, তখন ওইখানে ওই এক্সপোনেনশিয়ালের যে পার্টটুকু ছোট হাতের ই হিসাবে দেখাবে। আর যখন এই বড় হাতের ইউজ করবো, তখন এক্সপোনেনশিয়াল বা পাওয়ার আকারে, 10 টু দি পাওয়ার এরকম আকারে বড় হাতের ই এরকম ভাবে দেখাবে। তাহলে সাইন্টিফিক নোটেশন দেখলাম। নেগেটিভ যদি ছোট সংখ্যা থাকে, দেখো যদি এখানে 0.000 এরকম দিই, তাহলে সাইন্টিফিকে পয়েন্ট নেগেটিভ চলে আসবে এখানে, পাওয়ার।
আচ্ছা, এখন তাহলে আমরা রিয়েল নাম্বারের সায়েন্টিফিক ফরম্যাটটা এটাও দেখে ফেললাম। ছোটতের ই বড়তের ই দুইটা ব্যবহারে দেখলাম। এখন হচ্ছে আমরা মোস্ট কম্প্যাক্ট ফর্ম দেখব। ঠিক আছে, মোস্ট কম্প্যাক্ট ফর্ম কিরকম? পয়েন্টের পরে 1 2 0 0 এরকম আছে। তাহলে এটার মোস্ট কম্প্যাক্ট ফর্ম কি হবে বলতো? সাধারণত আমরা পরের জিরো গুলাকে বাস্তব জীবনে আমরা কিভাবে ব্যবহার করি? বাস্তব জীবনে এটাকে আমরা কোন ভাবে ব্যবহার করি? এটাকে তো 123 বা 123.12 বাকি জিরো গুলোকে আমি ইগনোর করি না বাস্তবে। এটা সাইন্টিফিকে দেখালে তো কি দেখাবে এটা জানি। আর এটার জন্য মোস্ট কম্প্যাক্ট ফর্মের জন্য জি ব্যবহার করতে হয়। তাহলে পয়েন্টের পর যেটুকু আছে ওইটুকু ইগনোর করে যেটুকু মানে বাস্তবসম্মত শুধুমাত্র ওইটুকুই দেখে, মোস্ট কম্প্যাক্ট ফর্ম দেখাবে, যেটুকু না হলেই নয়। ঠিক আছে, তাহলে পয়েন্টের পরে যদি আমি 0 0 0 0 দিয়ে রাখি, তাহলে শুধুমাত্র এফ বসালে কি দেখাইছিল? ফ্লোটিং পয়েন্ট। পয়েন্টের পরে 6 বসে দেখাবেই, কিছু না থাকলে 0 দিয়ে দেখাবে। আর এখানে 0 0 আছে মানে কি ওইটা কোনো বাস্তবে কোনো আমরা ওইটাকে কাজে লাগাই, কোনো ভ্যালু আছে? বাস্তবে তো এটাকে আমি ইগনোর করি। ও সেই ইগনোর করি বাকি পার্টটুকু আউটপুট হিসেবে দেখাবে। এটা হচ্ছে মোস্ট কম্প্যাক্ট ফর্মের জন্য। ঠিক আছে, অনেক সময় এরকম ভাবে আমাদের ব্যবহার করার আসতে পারে। আউটপুটের প্রবলেম যখন সলভ করতে যাব তখন দেখবে স্যাম্পল ইনপুট আউটপুটের মধ্যে এরকম আছে যে মোস্ট কম্প্যাক্ট ফর্মুলা দেখাচ্ছে, তাহলে এখানে পার্সেন্ট জি ব্যবহার করতে হবে, এটা খেয়াল রেখো। এখন হচ্ছে আমরা দেখব যে 4 5 6 এই পর্যন্ত আমরা দেখি যে মোস্ট কম্প্যাক্ট ফরম্যাটে এটা তো একটা রিয়েল নাম্বারই অবশ্যই, ওইটাই দেখাচ্ছে। এখন যখন আমরা এখানে 7 ডিজিট একটা নাম্বার, ফ্লোটিং পয়েন্ট না, হোল নাম্বার, 7 ডিজিট 6 ডিজিট থেকে 7 ডিজিটে উঠে যাবে, তখনই মোস্ট কম্প্যাক্ট ফরম্যাটে সে সায়েন্টিফিক ফরম্যাটে চলে যাবে। তাহলে সায়েন্টিফিক ফরম্যাটে এখানে আমি যা লিখছি সেটা যদি 6 ঘরের মধ্যে ঝরাই দিতে পারে, তাহলে সে যা আছে ওইটা মোস্ট কম্প্যাক্ট ফর্মুলা দেখাবে। যদি এখানে যা আছে অর্থাৎ পয়েন্টের আগে যা আছে ওইটাকে সে 6 ঘরের মধ্যে প্রিন্ট করে দেখাতে পারতেছে না, তখন সেটাকে সায়েন্টিফিক ফরম্যাটে নিয়ে চলে যাবে। বুঝা গেছে? তাহলে 10 টু দি পাওয়ার 5 এইটা বা এইটার উপরে, ঠিক আছে, এটার উপরে যদি কিছু থাকে তাহলে সেটাকে সে মোস্ট কম্প্যাক্ট ফরম্যাটে হচ্ছে কি হিসাবে দেখাবে? সায়েন্টিফিক ফরম্যাটে দেখাবে। আচ্ছা, 6 ঘর পর্যন্ত থাকলে সে যা আছে ওইটাকেই দেখাবে, কিন্তু এর বেশি হলে সায়েন্টিফিক ফরম্যাটে চলে যাবে। এখন আমরা পয়েন্টের ক্ষেত্রে দেখি 0.001 এটাকে কি হিসেবে দেখাবে? যা আছে তাই। 9 যা আছে তাই। এখন যদি আমরা 0 1 দিই তাহলে কি দেখাবে? সায়েন্টিফিক ফরম্যাটে চলে গেছে, দেখছো? এখন সায়েন্টিফিক ফরম্যাটে গেলে এখন দেখো তো এইখানে আসলে প্রিন্ট করে দেখানোর জন্য ওর কয়টা জায়গা লাগতো? 0.00001 কয়টা ই রাখছে দেখো, মানে কয়টা ক্যারেক্টার লাগছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ছয়ের বেশি দেখা চলে গেলেই সে কি হিসাবে দেখাবে? সে হচ্ছে সায়েন্টিফিক ফরম্যাটে চলে যাবে। তাহলে এখানে সে সায়েন্টিফিক ফরম্যাটে চলে গেছে। এখন সায়েন্টিফিক ফরম্যাটে যখনই গেছে তখন এটা ছোট হাতের ই দেখাচ্ছে, দেখছো? ছোট হাতের ই, এক্সপোনেনশিয়াল। এখন আমরা জি দুইটা ফর্ম দেখছিলাম, একটা ছোট হাতের জি আর একটা বড় হাতের জি। এই বড় হাতের জির কাজ কি? বড় হাতের জির কাজ হচ্ছে ওই যে এক্সপোনেনশিয়ালের যে ইটা দেখাচ্ছে সেই ইটা ছোট হাতের হবে না বড় হাতের হবে, এটা হচ্ছে ছোট হাতের জি না বড় হাতের জি, এইটা দ্বারা নির্ধারণ করা হচ্ছে। ঠিক আছে, এখন যদি এই সায়েন্টিফিক ফরম্যাটে না যায় তাহলে মোস্ট কম্প্যাক্ট ফরম্যাটে সে কিন্তু এখানে এই ছোট হাতের জি আর বড় হাতের জি এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স থাকতেছে না, দুইটা মূলত একই। যখনই সায়েন্টিফিক ফরম্যাটে যাবে তখন ছোট হাতে দেখাবে না বড় হাতে দেখাবে, এক্সপোনেনশিয়াল চিহ্নটা, ই চিহ্নটা, ওইটা হচ্ছে এই যে ছোট হাতের জি আর বড় হাতের জি, এটার মাধ্যমে আসতেছে। ঠিক আছে, তাহলে ফ্লোট টাইপের জন্য বিষয়গুলো আমরা বুঝলাম। আর যখন আমরা ডাবল টাইপ ব্যবহার করব
ডাবল টাইপ ব্যবহার করব, তখন এখানে ফরম্যাট স্পেসিফায়ারে এলএফ এটা ব্যবহার করতে হবে। তাহলে এলএফ যদি ব্যবহার করি ডাবল টাইপের জন্য, তখন ওইটার মতো করে জায়গা দেখায় সে দেখাবে। ওইটাতেও একই রকম ভাবে বাই ডিফল্ট পয়েন্টেবল 6 ঘর পর্যন্ত দেখানোর কথা। আমাদের চেঞ্জ করার দরকার হলে আমরা এরকম ভাবে ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবো। পয়েন্টের পরে 1 ঘর দেখাবে, 1 ঘর দেখালে রাউন্ডিং মেথড করলে 0 0ই হয়, ওইটাই দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইসের মতো। এখন আমরা দেখি যে একটা ডাবল টাইপের ডাটা এরিকা %f দিলে কাজ হয় কিনা, ফরম্যাট স্পেসিফায়ার দিলে দেখাচ্ছে। কারণ এই দুইটা অনেকটা একটা সাথে সম্পর্কিত, কিন্তু এটা তো রুল না। অনেক সময় দেখবা যে তুমি যদি কোড রান করো, একটা রুল না, এরকম নিয়ম বহির্ভূত অনেক কিছু তোমার কম্পাইলারে রান করতে পারে, কিন্তু তুমি বইতে পড়ছো বা কোনো থেকে জানছো যে ওইটা আসলে নিয়মের মধ্যে পড়ে না, কিন্তু রান করতেছে। কেন রান করতেছে? কারণ বর্তমানে যে আইডি গুলা, এগুলো অনেক বেশি অ্যাডভান্সড। স্ট্যান্ডার্ড সির যে মানে আছে, কোড আছে, মানে স্ট্যান্ডার্ড সি এর যে বিষয়টা আছে, ওই স্ট্যান্ডার্ড সে মেনটেন করতেছে না, ওর থেকে আর এক্সট্রা কিছু স্মার্টনেস দেখাচ্ছে। এজন্য সে এটাকে ম্যানিপুলেট করে সে বুঝে নিচ্ছে না তুমি এটাই বুঝাইতে যাচ্ছ মনে হয়, সেই হিসাবে সে আউটপুটটা দিয়ে দিবে। কিন্তু স্ট্যান্ডার্ড হিসেবে ওইটা আসলে ভ্যালিড না, বইটা আসলে অনুমোদিত না। এরকম অনেক কিছু সামনে আসতে পারে, ওইটা খেয়াল রাখতে হবে। এখানে দেখো ডাবল টাইপের জন্য স্পেসিফায়ার কি, কনভার্সন স্পেসিফায়ার এলএফ ইউজ করতে হবে, কিন্তু আমরা এফ ইউজ করে কিন্তু আউটপুট আসতেছে কিন্তু। ঠিক আছে, তাহলে আউটপুট আসা একরকম, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেনটেন করা একরকম, এটার মধ্যে একটা পার্থক্য আছে। তার মানে তুমি যখন ডাবল ইউজ করবা তখন অবশ্যই এলএফ ইউজ করবা। যখন পয়েন্ট ওভার প্রেসিশন ভালো লাগবে, বড় সংখ্যা রাখতে হবে, তখন ডাবল ইউজ করবা। যখন ছোট তখন ফ্লোট ইউজ করবা। তুমি বাই ডিফল্ট ইউজার জন্য যে কোনো একটাকে চুজ করতে পারো, ডাবলকে চুজ করতে পারো, ডাবলটা সেফ বেশি। ঠিক আছে, কারণ ওইটা ব্যবহার করলে তোমার ওই ইরোর হওয়ার সম্ভাবনা একটু কম থাকবে, যে বড় সংখ্যা রাখতে গেলে ঝামেলা হচ্ছে, ওই সংখ্যাটা একটু কম হবে। তুমি যেটা ইউজ করবা সাধারণত বাই ডিফল্ট একটা ইউজ করবা, প্রয়োজন অনুসারে তুমি অন্যটাতে শিফট করবা। আচ্ছা, তাহলে আহ এটার জন্য আমরা বুঝলাম যে লং ফ্লোট কিভাবে ব্যবহার করে, ডাবল কিভাবে ব্যবহার করতে হয়, এই জিনিসগুলো আমরা মোটামুটি শিখে গেলাম। এখন হচ্ছে ইন্টিজার টাইপের বা অন্যান্য ইসে এই যে ফরম্যাট স্পেসিফায়ার গুলাকে আরেকটু, ফরম্যাট বা কনভার্সন স্পেসিফায়ারে কিছু মডিফায়ার আছে, এই মডিফায়ারের কাজগুলো একটু ইন্টিজারের মাধ্যমে দেখব। বিষয়গুলো একটু একসাথে দেখাচ্ছি তো একটু জটিল লাগতে পারে বা একটু লোড লাগতে পারে মাথায়, একটু করো, প্র্যাকটিস করো, একটু বুঝে বুঝে করার চেষ্টা করো, ধৈর্য ধরে করো, কারণ কয়েকটা ক্লাস পরেই যখন আমরা মূল প্র্যাকটিসে চলে যাব, কন্ডিশনাল থেকে শুরু করে যখন আমরা প্রবলেম সলভিং এ চলে যাব, তখন যাই দেখবো এটা ভালো লাগতেছে, তখন যা করতে গেলে বেশি ইন্টারেস্ট পাবা। কিন্তু প্রথম দিকে কয়েকটা ক্লাসের বোরিং লাগবে, এটা স্বাভাবিক। একটু ধৈর্য ধরে এগুলো ক্লাসগুলো একটু করতে থাকো। আচ্ছা, তাহলে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলের ভ্যালু ধরে 1 2 3 রাখা আছে বা 123 রাখা আছে, এবং ওইটা আমরা দেখতেছি আউটপুট হিসেবে। খুব ভালো কথা দেখাচ্ছে। আচ্ছা, আমরা এই স্পেস গুলো একটু কেটে দিই যাতে করে আমাদের এখন যেটা দেখাতে যাচ্ছি ওইটার জন্য বুঝতে সহজ হয়। আচ্ছা, আমরা এটা বাদই দিই পুরো, শুধুমাত্র এটুকুই দেখাবো। আরেকটু ভালো করে বোঝার জন্য আগে পরে দুইটা নোটেশন দিয়ে দিলাম। এই দুটো কেন দিছি? যে আসলে এটার রেঞ্জ কতটুকু এটা বুঝবো, অনেক কিছু আমাদের বুঝতে হবে এটার জন্য। তাহলে প্রথমে একটা কোলন, কোলনটা তো দেখাবেই, লাস্টে একটা কোলন ওইটাও দেখাবে, মাঝখানে কি দেখাইছে পার্সেন্টেজ ডি আছে, ওই জায়গাটা থেকে আমার যে এর যে ভ্যালু আছে ওই ভ্যালুটা দেখাবে। এই ভ্যালু আমি চেঞ্জ করে দিলে ওইটাই দেখাবে। আচ্ছা, এটাই দেখাচ্ছে। এখন ফ্লোট টাইপের জন্য আমরা যেরকম দেখছিলাম, ফ্লোট টাইপের মধ্যে কি দেখছিলাম, ফ্লোট টাইপের মধ্যে দেখছিলাম যে আমরা ওইটাকে ওই যখন আউটপুট দেখাবে সে আউটপুটটা কিভাবে দেখাবে, পয়েন্টে পরে কয় ঘর দেখাবে, এই জিনিসটা দেখছিলাম, মডিফায়ার দেখছিলাম। এখন ইন্টিজারের জন্য কিছু মডিফায়ার আছে। সেই মডিফায়ারটা কিভাবে কাজ করবে সেটা হচ্ছে, আমি এখানে ধরো 8 দিয়ে দিলাম, %8d, এটা বলতে আসলে কি বোঝাবে, এটা বলতে কি বোঝাবে এটা আউটপুট হিসেবে দেখি আসি একটু। যে এটা বলতে বোঝাচ্ছে যে আউটপুটে যে ইন্টিজারটা শো করবে সেই ইন্টিজারের জন্য যতগুলা
জায়গা নির্ধারণ করবে, যতগুলা ক্যারেক্টারের জন্য জায়গা নির্ধারণ করবে সেইটা হবে মিনিমাম 8 লেন্থ। আউটপুটটা মিনিমাম 8 লেন্থের হবে। দেখো এখানে কয়টা আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই 8টা ক্যারেক্টারের জন্য জায়গা সে অ্যালোকেট করে রাখছে আউটপুটের ভিতরে বা কনসোলের ভিতরে, এই ইন্টিজার টাইপের যে ভেরিয়েবলটা রাখার জন্য। কিন্তু সবটুকু তোমার লাগে নাই, লাগছে কয়টা, 4টা জায়গা বা 4টা ক্যারেক্টার আমাদের লাগছে এই নাম্বারটা করার জন্য। 4টা ক্যারেক্টার লাগছে, এই 4টা ক্যারেক্টার বাম দিক থেকে সে অ্যালাইন করে আউটপুটটা দিছে। তার মানে এটা হচ্ছে মিনিমাম লেন্থ, যেটুকু আমার দরকার সেটুকু থেকে যদি, মানে এখানে যে নাম্বারটা বলছি এর থেকে যদি কম দরকার হয়, 8টাকে মিনিমাম ওর জন্য অ্যালোকেট রেখে বাকিগুলো সাজাই দিবে। আর যদি এর চেয়ে বেশি বড় হয়, দেখি বড় হলে কি হবে, 5 6 7 8 9, আমরা শূন্য দিলাম, ধরো কয়টা হলো এখানে, 10টা আছে, তাহলে 8টা মিনিমাম রাখবে। এর থেকে যদি বড় সংখ্যা দিই টোটালটুকুই দেখাই দিবে। এর চেয়ে বড় হলে যেটুকু দরকার ওইটুকু, কিন্তু কম হলে মিনিমাম 8 পর্যন্ত রাখবে জায়গা। আচ্ছা, তাহলে এইটা দেখলাম। এখন হচ্ছে এই দেখব, এর আগে আমরা যদি 0 লাগাই দিই তাহলে কি হবে দেখো। দেখো পার্থক্য কি হইলো, এই 8 দেখালে কি হবে, যেটুকু দরকার মানে এই 8টা জায়গা সে মিনিমাম রাখবেই। এবং এর মধ্যে বাম দিক থেকে রাইট অ্যালাইন্ড, সরি লেফট অ্যালাইন্ড বুঝলাম ভুলে আগে, রাইট ডান দিক থেকে সেই করছে, অ্যালাইন করছে। রাইট অ্যালাইন্ড ভাবে সেই সংখ্যাটাকে সে রাখলো, রাখার পরে বাকি যে জায়গাটুকু আছে ওইটুকু লিডিং কিছু জিরো দিয়ে ফিল আপ করে দিছে। টোটাল মিলাই সে মিনিমাম 8টা সে বানাইছে। আগের বার যখন আমি কিছু দিছিলাম না তখন ফাঁকা রাখছিল, স্পেস রাখছিল, হোয়াইট স্পেস। আর এখানে যেহেতু জিরো দিছি তাহলে জিরো দিয়ে ফিল আপ করে দিবে শুধু। ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে এর আগে একটা নেগেটিভ চিহ্ন দিলাম, তাহলে কি হবে বলো। একটু আগে হচ্ছিল কি রাইট অ্যালাইন্ড, এখন হচ্ছে কি হবে, লেফট অ্যালাইন্ড হবে। যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে 8টা জায়গা 8টা জায়গায় করবে, কিন্তু যে এখানে যদি একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই তাহলে কি হবে, সে হচ্ছে লেফট অ্যালাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, লেফট অ্যালাইন্ড হয়ে প্রথম দিকে সংখ্যা 4টা দরকার জায়গা সে 4টা বসে বাকি 4টা ফাঁকা রাখবে। এখন যদি মাইনাস ই দিয়ে সাথে জিরো দিয়ে দিই তাহলে কি হবে, এখানে কিন্তু আর কাজ করতেছে না। তাই আমি বলছিলাম ওখানে লিডিং জিরো, লিডিং জিরো তো আর দেখাচ্ছে না। ঠিক আছে, কিন্তু আমি যদি পরে জিরো দিই, 80 ঘর জায়গা, বুঝছো। এর মানে কিন্তু ট্রেলিং এই পাশে জিরো দিলে হবে না, কারণ এই পাশে জিরো দিতে পারবে না তো। কেন পারবে, কারণ হচ্ছে ও পাশে দিলে তো সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হলে তো সংখ্যাটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে লেফট অ্যালাইনমেন্ট রাইট অ্যালাইনমেন্ট এই যতটুকু জায়গা রাখা দরকার এই সবটুকুই আমরা দেখলাম। এখন তাহলে এই বিষয়গুলো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমরা ফ্লোটিং পয়েন্টের জন্য একই রকম ভাবে কাজগুলো করা যায়। যেমন ধরো ফ্লোট বি, এটার জন্য একটা বির মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করি 12.5, তাহলে ওইটার জন্য যখন আমি আউটপুট দেখব তখন কি হিসেবে দেখবো, 8 ঘর। তাহলে এইটা দেখালে কি দেখাবে, দেখো বাই ডিফল্ট এখানে পয়েন্টের পর 6 ঘর দেখানোর কথা, সে অবশ্যই দেখাবে। এবং জিরো একটা ক্যারেক্টার, তার মানে 6 7 8 9 10টা। আমি 8টা মিনিমাম রাখতে বলছি কিন্তু সে 10টা হয়ে গেছে, তাহলে তো বেশিই হবে, কোনো সমস্যা নেই। এখানে আমি 15টা দিলাম, তাহলে কি হবে বলো। 15টা দিলে বাকি জায়গায় সে কি করছে, লিডিং ফাঁকা রাখছে। টোটাল 15টা জায়গা সে নির্ধারণ করছে কিন্তু বাকিগুলোই ফাঁকা। তাহলে এখানে যদি জিরো দিয়ে দিই তাহলে ওই জায়গায় লিডিং জিরো দিয়ে রাখবে। এখানে যদি মাইনাস দিয়ে দিই তাহলে ওই জায়গা শুরু থেকে শুরু করবে, শুরু থেকে শুরু করলো। আর হচ্ছে এখানে যদি আমি পয়েন্টের পরে 2 দিয়ে দিই তাহলে কি হবে, পয়েন্টের পরে সে কি করবে, যে পয়েন্টের পরে
সে 2 ঘর পর্যন্ত রাখবে, বাকিটা কি করবে? তারপর হচ্ছে বাকি বাকি যে জায়গাটুকু ফাঁকা রেখে দেবে। এর আগে যদি 0 বসাই, এর আগে 0 বসাইলে বাকিটুকু লিডিং 0 দিয়ে রাখবে। ব্যাস, মোটামুটি করে আমাদের এই মডিফায়ার গুলা এগুলো আমরা দেখলাম। এখন হচ্ছে আমাদের ক্যারেক্টার টাইপ, সে ক্যারেক্টার টাইপ নিয়ে সামনে বিস্তারিত আলোচনা আসবে, তখন আমরা দেখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আবার একটু স্লাইডে ব্যাক করি। আচ্ছা, একটু আগে আমরা যে বিষয়গুলো দেখে আসলাম ওইটাই স্লাইডের মধ্যে লেখা আছে। এটা হচ্ছে মডিফায়ার্স অফ কনভার্সন স্পেসিফায়ার্স। কনভার্সন স্পেসিফায়ারের যে মডিফায়ার গুলো সেটা হচ্ছে ওয়াইড, এইটার কতটুকু হবে, দৈর্ঘ্য কতটুকু হবে, মিনিমাম ওয়াইড, মিনিমাম ফিল্ড ওয়াইড, যতটুকু জায়গা নির্ধারণ করবো তা মিনিমাম কতটুকু হবে, এটাকে দেখে আসছি আমরা, 10টা জায়গা নির্ধারণ করবে। প্রেসিশন, পয়েন্টের পরে কয় ঘর নির্ধারণ করবে, এটা আমরা দেখে আসছি একটু আগে। তারপরে লেফট জাস্টিফাই, অর্থাৎ লেফট অ্যালাইন করার জন্য। নর্মালি সে কি থাকে, রাইট অ্যালাইন থাকে। লেফট অ্যালাইন করার জন্য এখানে নেগেটিভ করতে হবে। আর জিরো প্যাডিং, আগে জিরো দিয়ে প্যাডিং করে দেওয়া, কিছু লিডিং জিরো বসানো। লিডিং জিরো বসানোর জন্য কি করবে, এখানে আগে একটা জিরো দিয়ে দিতে হবে। এই বিষয়গুলো সবগুলোই আমরা দেখে আসছি একটু আগে। তাহলে মোটামুটি করে কনভার্সন স্পেসিফায়ারের ডিটেলস এবং কনভার্সন স্পেসিফায়ারের মডিফায়ার যেগুলো, এগুলো ডিটেলসে আমরা দেখলাম, ভালোভাবে দেখার চেষ্টা করলাম, প্রত্যেকটা জিনিসই ধরে ধরে করানোর চেষ্টা করলাম। এখন হচ্ছে আগের স্লাইডে একটু ব্যাক করি, যেখানে কিছু বাদ আছে কিনা আমাদের দেখা। এটা হচ্ছে আমাদের স্ট্রিং বাদ আছে। স্ট্রিংটা আমরা পরে, স্ট্রিং যখন দেখবো তখন করবো, নাহলে এখন বোঝাইতে গেলে কষ্ট হয়ে যাবে। ক্যারেক্টার টাইপ নিয়ে আমরা বিস্তারিত দেখি না, এটা সামনে দেখবো। আর পয়েন্টারটা দেখি নাই। এছাড়া মোটামুটি আর যতগুলো কনভার্সন স্পেসিফায়ার আছে সবগুলো সম্পর্কে বিস্তারিত আমরা দেখছি। এইটা আমরা প্র্যাকটিক্যালি দেখি নাই, এইগুলো বাকি আছে আর কি। ঠিক আছে, তাছাড়া মোটামুটি সবই হয়ে গেছে। এখন হচ্ছে তোমাদের কাজ, তোমাদের কি কাজ, সেটা হচ্ছে তোমাকে ধৈর্য সহকারে প্রোগ্রামিং শেখার জন্য ডিটারমাইন্ড হতে হবে শুরুতেই। যদি ধৈর্য না থাকে, অধৈর্য হয়ে যাও, তাহলে তুমি শিখতে পারবে না, বিষয়গুলো আয়ত্তের মধ্যে নিতে পারবে না। এবং এটাকে একটা এনজয়মেন্টের মাধ্যম হিসেবে নাও। যে বিষয় তুমি শিখতে পারছো, কম্পিউটারকে তুমি একটা নির্দেশনা দিয়ে ওকে দিয়ে একটা কাজ করাতে পারতেছো, ওর ভাষা শিখতেছো। কম্পিউটারকে কিভাবে নির্দেশনা দিবা, ও কিভাবে কাজটা করবে, ওকে দিয়ে একটা কাজ করায় নিও নিজের ইচ্ছা মতো, এই বিষয়টা তুমি শিখতেছো। সুতরাং এটাকে এনজয়মেন্টের একটা মাধ্যম হিসেবে নাও, খুব বেশি প্যারা নিও না। আর হচ্ছে প্রথম দিকে ক্লাস একটু বোরিং লাগবে, বারবার বলতেছি, এটা একটু মাথায় রাখো। আর এই ক্লাসে আমি যা যা করাইছি সবগুলো তোমার নিজ হাতে প্র্যাকটিস করতে হবে অবশ্যই। এবং নিজের নোট বানানোর চেষ্টা করবা। হইতে পারে তুমি সেটা খাতায় নোট করা, অথবা হইতে পারে তোমার কোনো একটা নোটপ্যাড টাইপের বিভিন্ন সফটওয়্যার আছে, ওগুলো ব্যবহার করা। ঠিক আছে, তাহলে ওই যেভাবেই হোক তুমি অবশ্যই নোট করার চেষ্টা করবা, নোট না করলে তুমি জিনিসগুলো ভুলে যাবা। এই জন্য নোট করার চেষ্টা করবা। আর হচ্ছে অবশ্যই প্র্যাকটিস মাস্ট, এখানে প্র্যাকটিসের ক্ষেত্রে মাস্ট লিখে রাখছি, কারণ এটা অবশ্যই থাকতেই হবে। আর এখানে চেষ্টা করতে বলছি যে তুমি যদি নিজের নোট বানাইতে পারো অনেক ভালো, তোমার অনেক সুবিধা হবে। কিন্তু যদি না করো, এটা মাস্ট বলি নাই, কিন্তু প্র্যাকটিস করা মাস্ট। প্র্যাকটিস না করলে শিখতেই পারবে না। আর নোট করলে ভালো হবে তোমার পরবর্তীতে, এটাই। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত।